আসসালামু আলাইকুম। আশা করি আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে। আমি একটু সবগুলো গ্রুপে আপনাদের লিংক দিয়ে দিই, তারপরে আমাদের মেইন ক্লাসটা আমরা শুরু করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু আমাকে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখা যায় কিনা। এটা একটু আমাকে জানান। আমি গ্রুপগুলোতে লিংক দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমার কথা কি শোনা যায়? সবকিছু ঠিক আছে? এটা একটু জানাই দেন আমারে। আজকে আমাদের শুধু ফেসবুকেই লাইভ ক্লাসটা হবে। আমরা ইউটিউবে এটা রেকর্ড আপলোড করে আপনাদের ব্যাচে দিয়ে দেব, তখন সমস্যা হবে না। জাস্ট এখন আর কি আমাদের ফেসবুক লাইভে ক্লাস হবে, যে পেজটা থেকে নিচ্ছি আমরা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু কি ঠিকঠাক আছে? আমাকে একটু কেউ জানান, তাহলে আমরা শুরু করতে পারবো। আচ্ছা, মোটামুটি আমি সব গ্রুপেই লিংক দিয়ে দিছি, আমাদের যে গ্রুপগুলো ছিল আর কি। আমরা তাহলে আপাতত শুরু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ইউটিউবে এখন হবে না, ইউটিউবে পরে আবার হবে। এখন কয়েকদিন আমাদের ফেসবুকে হবে। জি, ক্লিয়ার আছে। আমি ক্লাস পর ওটা রিপ্লাই করে দিব, সমস্যা নেই। এখন আমি তো ক্লাসে, এখন পসিবল না। আচ্ছা, যাই হোক, আমরা অনেকজন জয়েন করে ফেলছি, সবকিছু তাহলে ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। তো আজকে আমাদের যে লেকচারটা, এটা হইলো ইউরোপ। ইউরোপের উপর আমরা কিছু এমসিকিউ মেক করছি, সেটা আজকে আমরা সলভ করব। আমি অবশ্য আগে বলে দিছিলাম ইউটিউবের উপর ক্লাস হবে, বাট আমাদের হয় নাই। এখন আবার হচ্ছে রেগুলার। সমস্যা নেই, এখন আমাদের রেগুলার ক্লাস চলতে থাকবে, লাইভ ক্লাস। ইংলিশ এবং জিকে আমাদের লাইভ ক্লাস এখন রেগুলার চলতে থাকবে। আচ্ছা, যাই হোক, তো চলো আমরা তাহলে শুরু করতে পারি। আমাদের ইউরোপের মেইন মেইন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, বিগত প্রশ্নের আলোকে আমরা এগুলো সলভ করব। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা এখানে বলা হচ্ছে, ম্যাগনা কার্টা ঘোষণা হয়েছিল কত সালে? 1210, 1215, 1225 নাকি 1230? এটা কোনটা সঠিক উত্তর হবে তোমরা একটু জানাও, আমি তারপরে ডিটেলস তোমাদেরকে বোঝাই দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি জি। আচ্ছা, ঠিক আছে। এটা একটু তোমরা জানাও যে এটার আনসারটা কি হবে। তো আমি তোমাদেরকে বোঝাই দেই, চলো। ম্যাগনা কার্টা, তো আমাদের কনসেপ্টটা কি? কনসেপ্টটা হইলো ম্যাগনা কার্টা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ডেমোক্রেসির যে যাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ডে, এটার মাধ্যমেই কিন্তু শুরু হয়ে যায়। তো এটা আমরা দেখবো, ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা বলতে আসলে কি বোঝানো হয়? এই শব্দটা কি? তোমরা জানো যে আমরা সবকিছু বেসিক সহকারে পড়াশোনা করি। তো ম্যাগনা কার্টা এটা হলো কি একটা ইতালীয় শব্দ। ইতালীয় শব্দ, এটা কি? আচ্ছা, আচ্ছা, ইতালীয় শব্দ না, এটা আমাদের লাতিন শব্দ। লাতিন, লাতিন বা আমরা ল্যাটিন বলতে পারি। এটা আমাদের কি? লাতিন বা ল্যাটিন শব্দ। ম্যাগনা দ্বারা কি বোঝানো হয়? ম্যাগনা দ্বারা বোঝানো হয় বৃহত্তর। ম্যাগনা দ্বারা কি বোঝানো হয়? বৃহত্তর বোঝানো হয় বা বড় বোঝানো হয়। এটা আমরা পড়বো। আর কার্টা দ্বারা বোঝানো হয় কি? সনদ বা চার্টারকে বোঝানো হয়। অর্থাৎ গ্রেটার সনদ বা গ্রেটার চার্টার যেটা, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ম্যাগনা কার্টা, যেটা লাতিন ভাষার শব্দ, সেখান থেকে আসে। এটাকে আমরা দা গ্রেট ম্যাগনা কার্টা বা দা গ্রেট চার্টার এই নামেও ডাকতে পারি, সমস্যা নেই। বাট পরীক্ষায় নর্মালি আমাদের ম্যাগনা কার্টা এই নামটাই চলে আসে। তো এটার অর্থ কি, এটা আমরা দেখে নিব একটু। বৃহৎ বা বড় বা মহান সনদ, এটাকে বোঝানো হয়। তো এটা হয়েছিল কবে? এটা হয়েছিল কবে? আচ্ছা, আমরা একটু আনসার করি। এটা এটা হয়েছিল কবে? এটা হয়েছিল 1215। আমরা মাত্র একজন আনসার করছি। আচ্ছা, যাই হোক, 12ই জুন 1215। 12 জুন 1215, 1215তে স্বাক্ষরিত হয়েছে কি আমাদের? ম্যাগনা কার্টা চুক্তি। ম্যাগনা কার্টা চুক্তি, ম্যাগনা কার্টা চুক্তি কেন স্বাক্ষরিত হইল? আর এই সময় ইংল্যান্ড বা আমরা যদি ব্রিটেন বলি, সেটা রাজা কে ছিল? রাজা ছিল জন। জন, কিং জন। কিং মানে হলো রাজা, আর জনটা তার মেইন নাম ছিল। কিং জন মেইনলি রাজা ছিল।
তো এইখানকার যারা রাজা, বিশেষ করে আমরা যদি দেখি ব্রিটেনের কথা বলি বা ফ্রান্সের কথা বলি, এই রাজাগুলো আসলে নিজেদেরকে অনেক বড় ভাবতো। বড় ভাবার মেইন কারণ হলো তারা মনে করতো সৃষ্টিকর্তা তাদেরকে কি করছে, নিয়োগ করছে, সৃষ্টিকর্তার মাধ্যমেই তারা এই ক্ষমতাটা গ্রহণ করছে। তো এখন যদি কেউ রাজার ভুল ধরতে যায় তাহলে কার ভুল ধরা, সৃষ্টিকর্তার ভুল ধরা। তো এই মনোমানসিকতা থেকে তারা কি করতো, স্বৈরাচারী আচরণ করতো, মানে যা ইচ্ছা তাই করতো। তো বিভিন্ন সময় যখন ঋণে পড়ে যাইতো তখন নিম্ন শ্রেণী যারা আছে তাদের উপর অতিরিক্ত চাপ প্রদান করা হইতো। তো ম্যাগনা কার্টা এটা হওয়ার প্রধান যে কারণটা ছিল সেটা হইলো ওই সময়কার যে জমি সংক্রান্ত যে সমস্যাটা ছিল এইটা। আর এই ম্যাগনা কার্টার মাধ্যমে কি করা হয়, এখানে রাজার ক্ষমতাটা হ্রাস করা হয়। রাজার ক্ষমতা কি করা হয়, হ্রাস করা হয়। রাজার ক্ষমতা হ্রাস করা হয় এই ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে। মহান একটা চুক্তি ছিল। আচ্ছা, এখানে আর একটা বিষয় আমরা কিন্তু এর আগে পড়ছিলাম বা এর আগেও পড়ে আসছি আমরা, সেটা কি, সেটা হইলো যে 6 দফা। আমাদের যে 6 দফা ছিল, অর্থাৎ বঙ্গবন্ধু কর্তৃক 1966 সালের যে 6 দফাটা ছিল, এই 6 দফাকে তাহলে কেন ম্যাগনা কার্টা বলা হইতো, এটাকে কেন ম্যাগনা কার্টা বলা হইতো? তো ম্যাগনা কার্টার প্রধান বিষয় ছিল কি, রাজার ক্ষমতাটা হ্রাস করা, রাজার ক্ষমতাটা কমিয়ে আনা, রাজার ক্ষমতা কি করা, কমিয়ে আনা। আর আমাদের যে 6 দফা যেটা ছিল, 6 দফার প্রথম দফা বা প্রধান যে দফাটা, এটা কি ছিল, এটা ছিল হইলো যে প্রাদেশিক স্বায়ত্ত শাসন। প্রাদেশিক স্বায়ত্ত শাসন অর্থাৎ আমরা কি করব, আমরা নিজেরা নিজেদেরকে শাসন করব, আমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে, স্বশাসিত হব আমরা। তার মানে কি, তার মানে এখানে পাকিস্তানের যে ক্ষমতাটা ছিল সেটা কিন্তু হ্রাস করা হয়, পাকিস্তানের ক্ষমতাটা হ্রাস করা হয়েছে। তো এই জন্যই মেইনলি কিন্তু 6 দফার সাথে ম্যাগনা কার্টা তুলনা করা হয়তো, ক্ষমতার হ্রাস যেটা ছিল এটার সাথে ভিত্তি করে। আর 6 দফাকে মহান দেখানোর জন্য মেইনলি ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হইতো। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। ম্যাগনা কার্টা, হ্যাঁ, রাজা জন কর্তৃক, এটা সময়কাল কত ছিল, 12 জুন 1215, 12 জুন 1215। এটা কোথায় স্বাক্ষরিত হয়েছে, ইংল্যান্ডে এটা স্বাক্ষরিত হয়, ইংল্যান্ডে স্বাক্ষরিত হয়েছে। এটার মাধ্যমে কি হয়েছে, রাজার ক্ষমতাটা হ্রাস করা হয়েছে, রাজার ক্ষমতা কি করা হয়েছে, হ্রাস করা হয়েছে এখানে। তো আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। আচ্ছা, তারপরে অন্যতম একটা উক্তি মাঝে মধ্যেই প্রশ্ন আসা দেখা যায়, জাস্টিস ডে লাইট ইজ জাস্টিস ডে নাইট। এই উক্তিটি কে করেছে? গ্লাসস্টোন, আব্রাহাম লিঙ্কন, অ্যারিস্টটল, তারপরে উইল হেলস উড, এখানে বলা হয়েছে। তো এই চারটার মধ্যে কোনটা হবে, গ্লাসস্টোন, আব্রাহাম লিঙ্কন নাকি অ্যারিস্টটল? তো আমাদের জিকে আলটিমেট সাজেশনে উক্তির যে কনসেপ্টটা আছে না, উক্তির এখানে বেশ কয়েকটা উক্তি নিয়ে আলোচনা করা আছে, ওই বই থেকে উক্তিগুলো ভালোভাবে পড়ে নেবেন। ওই অল্প কয়েকটা উক্তির মধ্যে কিন্তু ছবিতে যে উক্তিটা আসছিল না, ওখান থেকে কিন্তু কমন ছিল। তো এটা একটু আমরা ভালোভাবে পড়ে নিব। আপাতত আমরা এটা বলি, জাস্টিস ডে লাইট ইজ জাস্টিস ডে নাইট। এটা কে বলেছিল, এটা কে বলছে, এটা আমরা একটু বলি। আচ্ছা, ঝামেলা হয় এটা, তাহলে আমি আবেগকে জানাই দেব। জি, আজকে ইউরোপেরই ক্লাস হচ্ছে, এটা আমাদের এমসিকিউ সলভিং ক্লাস। আচ্ছা, যাই হোক, এটার আমরা একটু সবাই আনসার করি, এটার আনসার করি আমরা সবাই, যে জাস্টিস ডে লাইট ইজ জাস্টিস ডে নাইট এই কথাটা কে বলছেন? এখানকার প্রত্যেকজন ব্যক্তি, বিশেষ করে উপরে যে তিনজন ব্যক্তি কিন্তু গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছে তাদের যে বিভিন্ন উক্তি রয়েছে এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। একজন ব্যক্তির উক্তি তখনই সবাই পড়ে বা উক্তিটা ভাইরাল হয় যখন সেই ব্যক্তিটা বিখ্যাত। আপনি যদি ভালো একটা উক্তিও দেন, এটা কিন্তু কখনোই ভাইরাল হবে না, কখনোই জনসম্মুখে যাবে না। কেন যাবে না? কারণ আপনি বিখ্যাত ব্যক্তি না। আপনাকে বিখ্যাত ব্যক্তি হইতে হবে, তারপরে আপনার উক্তিটাও কি হবে, বিখ্যাত উক্তি হবে। আমরা কিন্তু আমাদের বিভিন্ন লেখনীতে অ্যারিস্টটল নরমাল যে কথা বলতে সেটাও কিন্তু উক্তি হিসেবে ব্যবহার করে থাকি। তো ব্যক্তিটা হলো বিখ্যাত এখানে। এটা সঠিক উত্তর কি হবে? গ্লাডস্টোন। হ্যাঁ, গ্লাডস্টোন ইনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। গ্লাডস্টোনের পরিচয় সম্পর্কে কি আমরা জানি? গ্লাডস্টোন ইনি কিন্তু কি ছিল, ইনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল। শুধু নর্মাল প্রধানমন্ত্রী না, চারবারের প্রধানমন্ত্রী ছিল কে, এই যে আমাদের গ্লাডস্টোন। গ্লাডস্টোন চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল গ্লাডস্টোন যুক্তরাজ্যের। তো তার বিখ্যাত উক্তি কি? বিখ্যাত উক্তি হলো জাস্টিস ডে লাইট ইজ জাস্টিস ডে নাইট। এটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো। আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার। তারপরে ট্রাফালগার স্কোয়ারের অবস্থান কোথায়? ট্রাফালগার স্কোয়ারের অবস্থান কোথায়? আমাদের জিকে আলটিমেট সাজেশন বইয়ে পার্ট আছে না, যেটা কনফিউজিং কোশ্চেন পার্ট যেটা আছে, কনফিউজিং কোশ্চেন পার্টে কিন্তু এই যে ট্রাফালগার স্কোয়ার আর ট্রাফালগার অন্তরীপ দুইটা বিষয় রয়েছে। একটা কি, একটা হইলো স্কোয়ার, একটা হইলো স্কোয়ার মানে কোনো একটা স্মরণে বিশেষ স্থাপনা এখানে নির্মাণ করা হয়েছে, স্কোয়ার। আর একটা কি, আর একটা হইলো অন্তরীপ। আর একটা কি, অন্তরীপ। অন্তরীপ মানে কি? অন্তরীপ মানে হইলো স্থল
স্থলপথ ক্রমশ সরু হয়ে জলপথে মিশে যায় বা সমুদ্র পথে মিশে যায়, এটাকে আমরা অন্তরীপ বলি। এখানে দুইটা বিষয় রয়েছে, একটা হইলো ট্রাফালগার স্কয়ার আর একটা হইলো ট্রাফালগার অন্তরীপ। তো ট্রাফালগার অন্তরীপ যেটা, এখানে একটা যুদ্ধ হয়েছিল যাকে বলা হয় ট্রাফালগার যুদ্ধ। যাকে কি বলা হয়? ট্রাফালগার যুদ্ধ। ট্রাফালগার যুদ্ধ বলা হয়। কেউ আমরা বলতে পারবো এই যুদ্ধটা কত সালে হয়েছিল? কত সালে এই যুদ্ধটি সংগঠিত হয়? কত সালে এই যুদ্ধটি সংগঠিত হয়? কত সালে এই যুদ্ধটি সংগঠিত হয়? সি 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 ফ্রান্স। ফ্রান্স কিভাবে আসবে এখানে? আচ্ছা, বি 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 হ্যাঁ, ফেমাস পারসন, ফেমাস স্পিচ, ফেমাস পারসন। ওকে, আমরা এটা সবাই একটু আনসার করি। ট্রাফালগার স্কয়ার আর ট্রাফালগার অন্তরীপ দুইটা বিষয় আমাদের। ট্রাফালগার অন্তরীপ যেটা, এটার অবস্থান কোথায়? ট্রাফালগার অন্তরীপের অবস্থান হইল স্পেনে। স্পেনে। আপনারা কেন ফ্রান্স বলছেন জানেন? ফ্রান্স বলার অন্যতম কারণ হইল আপনি বিষয়টা সম্পর্কে পড়ছেন বাট ভালোভাবে পড়েন নাই বা ভালোভাবে মনে রাখতে পারেন নাই। ট্রাফালগার যুদ্ধ যেটা হয়েছিল 21 অক্টোবর 1805-এ। 1805-এ যে ট্রাফালগার যুদ্ধটা হয়েছিল না, এই ট্রাফালগার যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ভার্সেস ফ্রান্স। ফ্রান্স তাকে সাহায্য করেছিল কে? স্পেন তাকে সাহায্য করেছিল। আচ্ছা, আমি একটু ভালো করে লিখে দিই। স্পেন তাকে কি করেছিল? সাহায্য করেছিল। তো ব্রিটিশ ভার্সেস ফ্রান্সের এখানে কি হয়েছিল? যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটাকে কিসের যুদ্ধ বলা হয়? ট্রাফালগার যুদ্ধ বলা হয়। ট্রাফালগার যুদ্ধ বলা হয়। ট্রাফালগার যুদ্ধ কত সালে হয়েছে? 1805 সালে হয়েছে আমাদের ট্রাফালগার যুদ্ধ। ট্রাফালগার যুদ্ধ হয়েছিল এটা। আচ্ছা, যাই হোক, তারপরে আমাদের মেইন যে বিষয়টা, একটা হলো ট্রাফালগার স্কয়ার আর একটা হলো ট্রাফালগার অন্তরীপ। ট্রাফালগার অন্তরীপের অবস্থান কোথায়? অন্তরীপের অবস্থান হইল স্পেনে। আর স্কয়ারের অবস্থান কোথায়? স্কয়ারের অবস্থান হইল ইংল্যান্ড। স্কয়ারের অবস্থান কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে স্কয়ার অবস্থান করতেছে। এইটাতে কিন্তু ব্রিটিশরা জয়লাভ করে। ট্রাফালগার যুদ্ধ যেটা ছিল, এখানে কি করছে? এখানে কিন্তু ব্রিটিশরা জয়লাভ করেছে। 1805-এর যে ট্রাফালগার যুদ্ধ যেটা ছিল, নেপোলিয়ন বোনাপার্টের নৌবাহিনী এখানে পরাজিত বরণ করে। যে নৌবাহিনীকে স্পেনও এখানে সাহায্য করেছিল। স্পেনও এখানে কি করেছিল? সাহায্য করেছিল। তাহলে এই কোশ্চেনটা কিন্তু অনেকটাই কনফিউজিং। প্রথমত আমাদের মনে রাখতে হবে ট্রাফালগার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। ট্রাফালগার যুদ্ধ সংগঠিত হয় ব্রিটিশ ভার্সেস স্পেন ও ফ্রান্স। এখানে ফ্রান্স হইল মেইন, তাকে সাহায্য করেছিল স্পেন। যুদ্ধটা কোথায় সংগঠিত হয়েছে? যুদ্ধটা সংগঠিত হয়েছে স্পেনের ট্রাফালগার অন্তরীপ যেটা ছিল সেখানে। অন্তরীপ মানে হইল যে স্থলপথ ক্রমশ সংকীর্ণ হয়ে বা সরু হয়ে সমুদ্রপথে যে মিলিত হয়ে যায় যেটা, এটাই হইল কি? এটাই হইল আমাদের অন্তরীপ। এই স্থানে যুদ্ধটা সংগঠিত হয়। জয়লাভ করছে কারা? জয়লাভ করছে ব্রিটিশরা। এবং ব্রিটিশেই কি রয়েছে? ট্রাফালগার স্কয়ার রয়েছে। ট্রাফালগার স্কয়ার রয়েছে। কয়েকটা বিষয় এখান থেকে আমরা ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, যাই হোক, ওকে, তাহলে কনফিউজিং যে ব্যাপারটা ছিল এটা আশা করি আমাদের ক্লিয়ার। এখানে আমাদের আশা করি আর কোনো ঝামেলা নাই। ওকে, আমি তাহলে নেক্সট আগাতে পারি। নেক্সট কোশ্চেন, বেলজিয়ামের মুদ্রার নাম কি? বেলজিয়ামের মুদ্রার নাম কি? এখান থেকে আমরা দুইটা কোশ্চেনের আনসার করব। বেলজিয়ামের মুদ্রা এবং রাজধানী। মুদ্রা এবং রাজধানী, বিশেষ করে যে দেশগুলো আলোচনায় থাকে এখান থেকেই কিন্তু এই যে মুদ্রা, রাজধানী এই সংক্রান্ত প্রশ্ন চলে আসে। না হলে বিগত প্রশ্ন থেকে তুলে দেওয়া হয়। অনেক সময় নরমালি যে দেশগুলো রয়েছে এগুলোর বাহিরে যে দেশগুলো আছে এগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয়। আচ্ছা, প্রশ্ন করা হয় আর কি। আচ্ছা, এটা জিকের ইউরোপ পার্ট এটা। আমাকে এটা একটু আনসার করেন, সবাই একটু আনসার করেন দ্রুত। আপনাদের কিউরিয়াসকে আনসার করতেছেন না। আচ্ছা, এটা আমরা একটু আনসার করব যে বেলজিয়ামের মুদ্রার নাম কি? বেলজিয়ামের মুদ্রার নাম কি? এটা আমরা একটু বলি। আমরা 66 জন দেখতেছি ক্লাস, বাট আমি এখন আনসার পাই নাই। আচ্ছা, এটার আনসার করি আমরা একটু সবাই। এখনো মনে হয় আমি সঠিক উত্তর পাই নাই। সঠিক উত্তর সঠিক উত্তর একজন, এই যে স্বর্ণা আক্তার, ঠিক আছে। তারপরে এমডি অলিউল্লাহ,
ইনজামুল মেবি হবে মেবি। আচ্ছা যাই হোক, তো এটা আমরা একটা আনসার করি। বেলজিয়ামের মুদ্রার নাম কি? বেলজিয়ামের মুদ্রার নাম হইলো ইউরো। বেলজিয়ামের মুদ্রার নাম কি? বেলজিয়ামের মুদ্রার নাম ইউরো। আচ্ছা বেলজিয়ামের রাজধানীর নাম কি? বেলজিয়ামের রাজধানীর নাম কি? যে রাজধানীতে কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্থা রয়েছে, এটা আমি কোশ্চেন করবো এই জন্য বলতেছি না আপাতত, সেগুলোর সদর দপ্তর আছে। জি, এটা সঠিক উত্তর হইলো ইউরো। তো আমরা বেলজিয়ামের মুদ্রার নামটা পড়ছি, এখন বেলজিয়ামের রাজধানীর নামটা পড়বো, কজ বেলজিয়ামের রাজধানীটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কজ এখানে দুইটা বড় বড় সংস্থার সদর দপ্তর রয়েছে। এটা আমরা একটু বলি সবাই। আচ্ছা এটা বলি, চ চ তো এখানে কিছু নাই। আচ্ছা যাই হোক, সি মনে হয় লেখছেন আর কি, মেঘলামিম। জি, আমরা একটু এটার রাজধানীটা একটু আনসার করি। আপনারা যত দ্রুত আনসার করতে পারেন তত দ্রুত আমি এটা শেষ করতে পারবো, কারণ এইটা তো আমার বোঝানোর কোনো কিছু না এখানে, আমি জাস্ট এক্সট্রা যে অপশন গুলো আছে এটার সাথে সম্পর্কিত বিষয়গুলো আমি বোঝাই দেবো। আর এটা হলো আপনাদের পরীক্ষার মতো, আগে তো এগুলো পড়ানো হয়েছে, তারপর ভিত্তি করে এখন কোশ্চেন করা হচ্ছে। আচ্ছা ওকে, রাজধানী হইলো ব্রাসেলস। ব্রাসেলস বেলজিয়াম, আমরা ব্রাসেলস বেলজিয়াম বারবার পড়ছি না? ব্রাসেলস বেলজিয়াম, ব্রাসেলস বেলজিয়াম। আর এই ব্রাসেলস বেলজিয়াম, ব্রাসেলস বেলজিয়ামে কোন সংস্থা দুটির সদর দপ্তর রয়েছে, মানে মেইন দুইটা সংস্থার সদর দপ্তর রয়েছে যেগুলো বারবার পরীক্ষায় চলে আসে। তো এখানে আরো অন্যান্য সংস্থার সদর দপ্তর থাকতে পারে, বাট আমরা মেইন দুইটা পড়বো। সংস্থা নিয়ে কিন্তু পড়াশোনার শেষ নাই, যেগুলো আলোচনায় আসে আমরা জাস্ট কিন্তু ওগুলোই পড়ি। তার মানে যেগুলো আলোচনায় আসে এই কয়টা সংগঠন বা সংস্থা রয়েছে এমন কিন্তু আসলে না, এর বাইরে অনেক কিছু রয়েছে, বাট এগুলো আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। তো ব্রাসেলস বেলজিয়ামে কোন দুইটি মেইন সংস্থার সদর দপ্তর রয়েছে এটা আমরা একটু বলবো সবাই। ব্রাসেলস বেলজিয়াম, ব্রাসেলস বেলজিয়াম আর ইউরো এটা। আচ্ছা এত দ্রুত ভাত খাইতেছো, এটা কি দুপুরের নাকি সন্ধ্যার? আচ্ছা হ্যাঁ, এই যে আমি আনসার দেখতে পাচ্ছি, সিদ্রাতুল জাহান সাথী। যে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন, এটার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হইলো ব্রাসেলস বেলজিয়াম। ব্রাসেলস বেলজিয়ামে এটার সদর দপ্তর, ব্রাসেলস বেলজিয়াম। ভালোভাবে মনে রাখবো আমরা এটা। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কোল্ড ওয়ার যেটা হয়েছিল না, স্নায়ু যুদ্ধ, স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার, যেটার সময়কাল কত 45 থেকে 91 পর্যন্ত ধরা হয়। এই স্নায়ু যুদ্ধের ফল কিন্তু নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটো। সেই সময় বিভিন্ন ধরনের সামরিক সংস্থা বা সামরিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়, তারপরে পারমাণবিক প্রতিযোগিতা চলতে থাকে, মহাকাশ প্রতিযোগিতা চলতে থাকে, এই কনসেপ্টটা আর কি। তাহলে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা প্রথম যখন শুরু হয় তখন এটা সদস্য ছিল 12। সদস্য কত ছিল? সদস্য ছিল 12। 1949 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর বর্তমানে এটা সদস্য কত? বর্তমানে সদস্য হইল 32। বর্তমানে সদস্য কত এটা? 32। যে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো এটার। আচ্ছা এর আগে কি জানি বলছেন ভাইয়া, 3 বি নাকি সি আটকে গেছিল, করতে পারি নাই। ওকে আমি একটু দেখি, দাঁড়ান, অপশনটা তো আমার মুখস্থ নয়। ট্রাফালগার স্কয়ারের কথা বলছে, এটা ইংল্যান্ড। ট্রাফালগার স্কয়ারের অবস্থানের কথা বলছে। আর যদি বলা হইতো যে ট্রাফালগার অন্তরীপ যেটা, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হইলো স্পেনে। ট্রাফালগার যুদ্ধ হয়েছে ব্রিটিশ ভার্সেস এখানে ফ্রান্স, এবং তাকে সহায়তা করেছে স্পেন। তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার। তো আপনি যখন একটা রাজধানী পড়বেন বা মুদ্রা পড়বেন, এটার সাথে সম্পর্কিত অন্য যে বিষয়গুলো রয়েছে এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে সেটাও এর সাথে পড়ে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে ভার্চু ইজ নলেজ, এটা কার উক্তি? ভার্চু ইজ নলেজ, এটা কার উক্তি? এটা আমরা একটু বলি তো। এটা কি সক্রেটিস, অ্যারিস্টটল, রুশো, ম্যাকিয়াভেলি নাকি সক্রেটিস? আচ্ছা চারটাই বলে ফেলছি। এই চারটার মধ্যে কোনজন বলেছিল ভার্চু ইজ নলেজ? আর এখানে যে 4 জন ব্যক্তি রয়েছে, এই 4 জন ব্যক্তিরই কিন্তু আলাদা আলাদা পরিচয় রয়েছে, আলাদা আলাদা পরিচয় রয়েছে। আচ্ছা আমরা যদি একটু আলোচনা করি, সক্রেটিস যাকে কি বলা হয়? প্রকৃতির ছাত্র বলা হয়। আর সক্রেটিসের ছাত্র কে ছিল? তারপর প্লেটোর ছাত্র কে ছিল? অ্যারিস্টটলের ছাত্র কে ছিল? এটা আমরা কিভাবে মনে রাখি? এই যে স্পার রয়েছে, এটা দিয়ে আমরা নরমালি মনে রাখি যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, এই যে 3 জন ব্যক্তি, এই 3 জন হইল গ্রিক দার্শনিক। আর আলেকজান্ডার যে, ইনি আসলে দর্শনের চাইতে ইনি বীরত্বের দিকে এগিয়ে গিয়েছিল, ম্যাসিডোনিয়ার রাজা ছিল এই যে আমাদের আলেকজান্ডার, যিনি কিন্তু আমাদের ভারতবর্ষেও আক্রমণ পরিচালনা করেছিল এবং অঞ্চলও দখল করেছিল। এই 3 জনকে আমরা কি বলি? গ্রিক দার্শনিক বলি। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। সক্রেটিসের ছাত্র প্লেটো এবং জেনোফেন, প্লেটোর ছাত্র হলো অ্যারিস্টটল, আর অ্যারিস্টটলের ছাত্রকে, অ্যারিস্টটলের ছাত্র
ছাত্র হইল আলেকজান্ডার। আলেকজান্ডার। প্লেটোর যে শিক্ষা প্রতিষ্ঠান যেটা ছিল একাডেমি, একাডেমি যেটা ছিল একাডেমি, আচ্ছা একাডেমি বানানো এইভাবে, বাট সঠিক উত্তর হইলো ওইটা একাডেমি। একাডেমি যেটা আছে না, এই একাডেমি যেটা আছে, এই একাডেমিতে অ্যারিস্টটল, একাডেমিতে অ্যারিস্টটল কি করেছিল? পড়াশোনা করেছিল। অ্যারিস্টটল কি করেছিল? পড়াশোনা করেছিল। একাডেমি যেটা ছিল একাডেমি, একাডেমি কার প্রতিষ্ঠান ছিল? এটা একাডেমি প্রতিষ্ঠান ছিল প্লেটোর। প্লেটোর প্রতিষ্ঠান ছিল একাডেমি, সেখানে পড়াশোনা করেছিল কে? অ্যারিস্টটল। প্রায় 20 বছর ধরে পড়াশোনা করেছিল সেখানে, 20 বছর ধরে পড়াশোনা করেছিল। এই জন্যই অ্যারিস্টটলের গুরু কাকে বলা হয়? প্লেটোকে বলা হয়, প্লেটোকে বলা হয়। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তাহলে সক্রেটিস প্রকৃতির ছাত্র, অ্যারিস্টটল কার ছাত্র ছিল? প্লেটোর ছাত্র ছিল। রুশো, রুশোর আলাদা একটা পরিচয় কি? যাকে কি বলা হয়? যাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। ফরাসি বিপ্লবের জনক, ফরাসি বিপ্লবের জনক বলা হয় এই যে জ্যাক রুশোকে। দেন আসতেছে ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলিকে কি বলা হয়? ম্যাকিয়াভেলিকে বলা হয় রেনেসার বরপুত্র, রেনেসার বা রেনেসাসের বরপুত্র, বরপুত্র বলা হয়। বরপুত্র মানে কি? শ্রেষ্ঠ পুত্র বা আশীর্বাদ পুষ্ট পুত্র বলা হচ্ছে ম্যাকিয়াভেলিকে। এই ম্যাকিয়াভেলি, নিকোলা ম্যাকিয়াভেলি, ইনি কিন্তু আবার মডার্ন পলিটিক্যাল সায়েন্স যেটা রয়েছে সেটা কিন্তু ফাদার, দ্য ফাদার অফ দ্য মডার্ন পলিটিক্যাল সায়েন্স, নিকোলা ম্যাকিয়াভেলি। তার অন্যতম গ্রন্থের নাম হইল দ্য প্রিন্স। দ্য প্রিন্স তার অন্যতম গ্রন্থের নাম, যেখানে মূলত জাতিরাষ্ট্র সম্পর্কে বলা হয়েছিল। আর রেনেসার মধ্য দিয়ে কিন্তু সাম্রাজ্যবাদ থেকে জাতীয়তাবাদ বা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার দিকে আমরা এগিয়ে গিয়েছিলাম। আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার। আচ্ছা ওকে, এটা আমরা আনসার করছি তাই না? সক্রেটিস, সক্রেটিস। ওকে ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে আগাতে পারি, নেক্সটে আমরা আগাতে পারি। চলো নেক্সট কোশ্চেন। লাইসিয়াম শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে? লাইসিয়াম শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে? লাইসিয়াম শব্দের অর্থ আসলে শিক্ষা প্রতিষ্ঠান বা মাধ্যমিক শিক্ষার যে কনসেপ্টটা, এটা বোঝানো হয়। লাইসিয়াম, লাইসিয়াম এবং একাডেমি দুইটা কিন্তু রয়েছে আমাদের, লাইসিয়াম এবং একাডেমি দুইটা বিষয় কিন্তু এখানে রয়েছে। সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, অগাস্ট কোট কার প্রতিষ্ঠান? লাইসিয়াম। এটা আমরা একটু আলোচনা করব। নোসাইবা আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা আমরা একটু সবাই আনসার করি যে লাইসিয়াম শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে। এর আগে কিন্তু আমরা সক্রেটিস সম্পর্কে পড়ে ফেলছি, তারপরে প্লেটো সম্পর্কে পড়ে ফেলছি, অ্যারিস্টটল সম্পর্কে পড়ে ফেলছি। আমরা বলছিলাম যে অ্যারিস্টটল প্লেটোর যে একাডেমি, একাডেমি যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এখানে প্রায় 20 বছর ধরে পড়াশোনা করেছে, যার জন্য এই অ্যারিস্টটলের গুরু বলা হয় কাকে? প্লেটোকে বলা হয়। এখন কোশ্চেন হইলো লাইসিয়াম যে শিক্ষা কেন্দ্রটা ছিল এইটার প্রতিষ্ঠাতাকে, এইটার প্রতিষ্ঠাতাকে, এটা আমরা একটু আনসার করি। বি 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 অ্যারিস্টটল, অ্যারিস্টটল, অ্যারিস্টটল। হ্যাঁ এটা ঠিক আছে, যেহেতু আমরা আগের যে কনফিউশন যেটা ছিল একাডেমি, এটা আমরা সলভ করে ফেলছি, তো লাইসিয়াম এটা তো আমাদের ইজিলি মনে থাকবে আর কি। আচ্ছা আচ্ছা যাই হোক, ওকে আমরা এখন নেক্সটে যাব। নেক্সট কোশ্চেন আমরা দেখি, চলো। কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল? কোন দেশের গণতন্ত্রের জন্ম হয়েছিল? ইতালি, গ্রিস, ভারত, ইংল্যান্ড, কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল? এখানে দুইটা বিষয় আসবে। একটা দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়, আর গণতন্ত্র আর একটা দেশে এসে বিকশিত হয়। সেখানে মূলত সংসদীয় গণতন্ত্রের বিকাশটা খুব দ্রুত ঘটে যায়। আর আমরা এখন আলোচনা করতেছি জাস্ট গণতন্ত্র, গণতন্ত্র। গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি যেটা, এই শব্দটা কিভাবে আসছে? এই শব্দটা আসছে ডেমোস এবং ক্রেটোস থেকে, যার অর্থ কি? যার অর্থ হইল জনগণের শাসন। গণতন্ত্র বলতে বোঝানো হবে কি? গণতন্ত্র বলতে বোঝানো হবে জনগণের শাসনকে। আচ্ছা আটকাই গেছে কি নাকি সবকিছু ঠিকঠাক আছে? একটু আমাকে বলবেন তো। একটু ওয়েট, আমি একটু দেখে নেই, আমার এখানে একেবারে ফ্রিজ হয়ে আছে সবকিছু। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম এখানে গণতন্ত্র, গণতন্ত্রের কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। দুইটা বিষয় এখানে রয়েছে, একটা কি? একটা হইলো গণতন্ত্র এবং আর একটা হইলো আমাদের গণপ্রজাতন্ত্র যেটা বলে থাকি সেইটা একটা, বা প্রজাতন্ত্র আমরা যেটা বলে থাকি সেটা, এবং সংসদীয় গণতন্ত্র। তারপরে বামপন্থী দল, ডানপন্থী দল, আমি সবগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। জাস্ট আমাকে বলবেন যে সবকিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এটা জাস্ট আমাকে একটু জানান, তাহলেই হচ্ছে। আচ্ছা সব ঠিক আছে, বাট আমার এখানে ফ্রিজ। ওকে ওকে ওকে, যাই হোক আমরা তাহলে আগাই। কোন দেশের গণতন্ত্রের জন্ম হয়েছিল? নিয়ামুল হাসান, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকি এবং ভালো থাকার ট্রাই করি। গ্রিস, 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 গ্রিস। ওকে ওকে ঠিক আছে।
এটা সঠিক উত্তর কি? সঠিক উত্তর হইল গ্রিস। সঠিক উত্তর হইল গ্রিস। আচ্ছা বলেন তো, গণতন্ত্র সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল কোন দেশে? গ্রিসে গণতন্ত্রের জন্ম হয় এবং এটা বিকশিত হয়েছিল কোথায়? এই কয়েকটা অপশনের মধ্যে বলবেন। ইতালিতে, ভারতে, নাকি ইংল্যান্ডে? ইংল্যান্ডে, ভারত, ইতালি, এই তিনটার মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি গণতন্ত্রের বিকাশটা ঘটে? সবচেয়ে বেশি গণতন্ত্রের বিকাশটা ঘটে, এটা আমরা একটু বলবো। ওকে, আমি এখানে দেখি, এখানে দেখলে আমার জন্য সুবিধা হবে, এখানে ফ্রিজ হয়ে আছে। যাই হোক, আর ডেমোক্রেসির কথা তো বলছি তাই না? ডেমোক্রেসি, ডেমোস আর ক্রেটোস, ডেমোস আর ক্রেটোস, অর্থাৎ জনগণের শাসনকে বোঝানো হয় গণতন্ত্র দ্বারা, গণতন্ত্র দ্বারা। ভারত, লামিয়া বিশ্বাস, ভারত। আচ্ছা, তারপরে বি, বি তো এটা আনসার হয়েছে, আমরা এখন অন্যটার কথা বলছি। সেটা হইলো যে আমাদের গণতন্ত্রের জন্মটা হয়েছে কোথায়? গণতন্ত্রের জন্ম হয়েছে গ্রিসে। গ্রিসের যে নগর রাষ্ট্র যেগুলো ছিল আর কি, বিশেষ করে অ্যাথেন্স, স্পার্টা, এগুলোতে কি হয়েছে? গণতন্ত্রের জন্মটা হয়েছে। এখন আমার কথা হইলো, এই গণতন্ত্রটা সবচেয়ে বেশি বিকশিত হয়েছে কোথায়? সবচেয়ে বেশি বিকশিত হয়েছে কোথায়? ইংল্যান্ড। জি, নুসরাত জাহান, মেঘলা মিম। ওকে, নুসরাত জাহান। ওকে ওকে, ঠিক আছে, এখন আমাদের ঠিক আছে। ওকে, আমরা এখন সঠিক উত্তর দিতে পারছি। এটা কি? এটা হলো ইংল্যান্ড। ইংল্যান্ড। আমরা বর্তমানে আধুনিক গণতন্ত্র যেটা বলি এটা। ইংল্যান্ডে কিন্তু প্রজাতন্ত্র না, প্রজাতন্ত্র হলো আমাদের বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, এগুলোতে। তো গণতন্ত্র আর প্রজাতন্ত্র বলতে কি বোঝানো হয়? সেই সময়কার গ্রিসের কথা যদি বলি বা আমরা যদি ইংল্যান্ডের কথা বলি, সেই সময় জনগণ সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করতে পারতো সবকিছুর। কিন্তু এখন আমরা কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে কে? নির্বাচিত প্রতিনিধি। যেখানে সরাসরি ভোটের মাধ্যমে সরকার গঠন করা হবে, সেটাই হইল গণতন্ত্র। আর প্রজাতন্ত্র কি? প্রজাতন্ত্র হইল নির্বাচিত প্রতিনিধির দ্বারা কি করা হবে? সরকারটা গঠন করা হবে, যেখানে সংবিধান, সংসদ, মন্ত্রী পরিষদ, এই বিষয়গুলো অনেক বেশি প্রায়োরিটি পাবে। জনগণ জাস্ট ভোট প্রদানের ক্ষেত্রে, পরবর্তীতে জনগণের কোনো দায়ভার বলি না কেন বা যে কোনো কিছু বলি, এগুলোতে আর জনগণকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় না, এটা আমরা জানি। আচ্ছা, তারপরে ডানপন্থী আর বামপন্থী দল, এই বিষয়টা কিন্তু কোথায় উত্থাপিত হয়েছিল? ফ্রান্সে উত্থাপিত হয়েছিল। ফ্রান্সের সংসদে যারা ডান দিকে বসতো তাদেরকে বলা হইতো ডানপন্থী, মানে স্পিকারের বা সভাপতির বলতে পারি আমরা। আর যারা বাম দিকে বসতো তাদেরকে কি বলা হইতো? বামপন্থী। এখানকার বামপন্থী বলতে আসলে কি বোঝানো হয়? এখানকার বামপন্থী বলতে আসলে বোঝানো হয় যারা সংস্কারপন্থী, যারা কি সংস্কারপন্থী বা প্রগতিবাদী আদর্শ যারা ধারণ করে, এইসব ব্যক্তিদেরকে বলা হয় বামপন্থী। আর ডানপন্থী হইলো রক্ষণশীল, দীর্ঘদিন ধরে যে কার্যকলাপ চলে আসতেছে বা যেভাবে দেশটা পরিচালিত হচ্ছে বা ধর্মের প্রায়োরিটি থাকবে, এটাকে বলা হয় ডানপন্থী। আর বামপন্থী, বর্তমানে যারা বামপন্থী, এটা হলো অন্যরকম আর কি, এটা এদের সাথে এরকম কার্যকলাপের কোনো মিল থাকে না। বামপন্থীর কনসেপ্টটা হলো বর্তমানে ইসলাম ব্যতীত অন্য যেটাই হবে না কেন সেটা নিয়ে পোস্ট করবে তারা, বাট ইসলামের নিয়ে কোনো কিছু করবে না। ব্যাপারটা হলো, আমার ফ্রেন্ড লিস্ট অনেক বামপন্থী দলের লোক আছে আর কি, তো তাদের আমি পোস্ট গুলো লক্ষ্য করি। যখন কোরআন মানে কোরআনের উপর পা দিল না নর্থ সাউথের একটা স্টুডেন্ট আর কি, এইটা নিয়ে বামপন্থী যারা, তাদের আমি কারো পোস্ট দেখি নাই। পরবর্তীতে ওই টিচার পোস্ট করলো তার মানসিক সমস্যা আছে, এইটা সেটা, এটা নিয়ে তারা সবাই পোস্ট করা শুরু করতেছে, তার তো সমস্যা আছে এই সে। বাট এটা যে কোরআন অবমাননা, ইসলাম অবমাননা করেন, এটা নিয়ে তারা পোস্ট করবে না। অর্থাৎ বলতে পারি আমরা যে মানে অ্যান্টি ইসলামিস্ট আর কি, ব্যাপারটা এরকম। আচ্ছা, যাই হোক, বাংলাদেশের বাম মহাকাশে থাকে। ওকে, এই কনসেপ্টটা আশা করি আমাদের ক্লিয়ার। ইংল্যান্ডে এটা হয়েছে। আর ইংল্যান্ড কিন্তু গণতান্ত্রিক দেশ, নট প্রজাতান্ত্রিক। সেখানে সাংবিধানিক রাজতন্ত্র কায়েম করা হয়, সাংবিধানিক রাজতন্ত্র কায়েম করা হয়। ওকে ওকে, আচ্ছা, আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। তাহলে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার, গণতন্ত্রের কনসেপ্ট যেটা ছিল এটা আমাদের ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট যাব। ইতিহাস হচ্ছে অভিজাতদের সমাধি ক্ষেত্র। ইতিহাস হচ্ছে অভিজাতদের সমাধি ক্ষেত্র, এই কথাটা কে বলেছে এটা একটু আমরা বলি। ইতিহাস হচ্ছে অভিজাতদের সমাধি ক্ষেত্র বলতে কি বোঝানো হচ্ছে? অভিজাত বলতে বোঝানো হচ্ছে, দেখো, ইতিহাস কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে, ইতিহাস কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে। যদি বলা হয় সাম্রাজ্যবাদী ইতিহাস, এখানে সাম্রাজ্য শাসক যারা ছিল তারা কি কি করছে, তাদের যে কৃতিত্ব, এই বিষয়গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করা হয়। যদি বলা হয় এখানে মার্ক্সবাদ ইতিহাস, তাহলে যাদের উপর ভিত্তি করে সমাজটা গড়ে ওঠে, অর্থাৎ তৃতীয় শ্রেণী যারা রয়েছে এখানে, কৃষক, শ্রমিক, তাদের উপর ভিত্তি করে তো সমাজটা গড়ে ওঠে, তাই না?
এই হইলো যে ব্যাপার, এইটা নিয়ে কথা বলবে মার্ক্সবাদ। অর্থাৎ এই ইতিহাসের সময় আলোচনা করা হবে সেই যুগের কৃষক শ্রমিকদের অবস্থানটা কি রকম ছিল। এইগুলো ইতিহাসের অনেকটা ভাগ ভাগ রয়েছে। তো সমাধি ক্ষেত্র বলতে বোঝানো হচ্ছে যে রাজা যারা ছিল বা সাম্রাজ্যবাদী যারা ছিল তাদের পতনের পরে কি হয়েছে, অন্য আরেকজন ক্ষমতা গ্রহণ করছে, তাদের পতনের মধ্য দিয়ে যে ক্ষমতা রদবদল হয়েছে এটাই ইতিহাসে কি করা হয়, আলোচনা করা হয়। এখানে অভিজাতদেরই বেশি কি করা হয়, স্থান দেওয়া হয়। আমরা কিন্তু ইতিহাসে কিরকম করে পড়ি, আমরা পড়লাম না প্রাচীন বাংলার ইতিহাস, আমরা সাম্রাজ্য পড়ছি, কিন্তু যেখানকার যে মৌর্য সাম্রাজ্য ছিল, সেন সাম্রাজ্য ছিল, গুপ্ত সাম্রাজ্য ছিল, এই সাম্রাজ্যের কোন ব্যক্তি কি কাজ করেছে আমরা এই সম্পর্কে পড়াশোনা করেছি বেশিরভাগ। আমরা কি পড়াশোনা করেছি সেখানে কৃষকরা কি করতো, শ্রমিকরা কি করতো, তাদের অবস্থান কি, এগুলো কি আমরা পড়াশোনা করছি? এগুলো কিন্তু পড়াশোনা করি নাই। তো এই উক্তি দ্বারা আসলে এই বিষয়কেই বোঝানো হচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু আনসার করি সবাই, এটা আমরা একটু আনসার করি। ইতিহাস হচ্ছে অভিজাতদের সমাধি ক্ষেত্র, এটার আনসার, এটা একটা আমরা আনসার করি। আচ্ছা আমি একটু দেখি তো, দাঁড়ান, এটা কি ঠিক দেখা যাচ্ছে? আচ্ছা আপনারা একটু আমাকে জাস্ট বলেন এটা কি ঠিক আছে কিনা, মানে আমার দেখা যাচ্ছে কিনা, আমাকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু লিঙ্কটা ইয়ে করি, দাঁড়ান। ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ইউটিউবের লিঙ্ক আপাতত না। আচ্ছা অ্যারিস্টটল 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 আমরা সবাই কেন বলতেছি, এটা এটা কি আদৌ অ্যারিস্টটল হবে? আচ্ছা 78 জন আমরা এখানে আছি, ক্লাসে জয়েন করছি। আমি একটা আনসার করি তো, অ্যারিস্টটল আমরা কই থেকে বলা শুরু করছি? আমি একটু উপরের দিকে যাই। অ্যারিস্টটল আমরা কই পড়ছি এটা? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এখানেও ক্লিয়ার দেখা যাচ্ছে, আপাতত সমস্যা নাই। অ্যারিস্টটল আমরা কই পড়ছি এটা আমাকে একটু জানান তো। অ্যারিস্টটল আমরা সবাই অ্যারিস্টটল বলছি, কেউই সিঙ্গেল অন্য কোনো আনসার করি নাই, যা আমাদের জন্য আসলে দুঃখজনক ব্যাপার। ভাই এইটা প্যারোটা, এই যে আমাদের প্যারোটা বলে বা প্যারোটো বলে, প্যারোটার উক্তি এটা, প্যারোটো বা প্যারোটা যেটাই বলেন না কেন, এটা কি, এটা হলো প্যারোটো। প্যারোটো এই উক্তিটা করছে। আহ ওপরে আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমি আর দেখবো না। ওকে, কমেন্ট হয়তো বা উপরে চলে গেছে। এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর হলো আমাদের প্যারোটা বা প্যারোটো কি বলছে, ইতিহাস হচ্ছে অভিজাতদের সমাধি ক্ষেত্র। ইতিহাস হচ্ছে কি, অভিজাতদের সমাধি ক্ষেত্র। ওকে যাই হোক, আমরা নেক্সট দেখি তাহলে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কসোভোর রাজধানী কোথায়? কসোভোর রাজধানী কোথায়? কসোভোর রাজধানী, এটা সম্পর্কে আমরা একটু বলবো। জি আন্দাজে বলছেন, সবাই আন্দাজে বলছে। আচ্ছা ঠিক আছে। দেখা যাবে না কেন? আচ্ছা, জোবাইয়ের জিকেতে দেওয়া আছে এটা, এটা পড়ছেন? অ্যারিস্টটল না, এটা প্যারোটা হবে, এইটা প্যারোটা হবে, প্যারোটা হবে। আচ্ছা, কসোভোর রাজধানী কোথায়, এটা আমরা একটু আনসার করি। কসোভোর রাজধানী কোথায়? ও আচ্ছা, এখানে দেখা যায় না অপশন। আচ্ছা আজান দিচ্ছে তো, আমি একটু জাস্ট অপেক্ষা করি, আপনারা আনসার করেন সবাই, আজান দিচ্ছে।
আচ্ছা ঠিক আছে, আজান শেষ হয়ে গেছে। আচ্ছা সরি, আমি রাইট আনসার গুলো দেখি নাই। আমার মনে হয় ওই কোশ্চেনটাতে ঝামেলা হয়েছিল, আগের যে একটা ছিল এবং পরের যে একটা ছিল, এই দুইটা নিয়ে মনে হয় ঝামেলা হয়েছিল, যার কারণে আমি ভুল আনসার গুলো মনে হয় দেখছি। তাছাড়া তো এটা কারো ভুল করার কথা না। ওকে, এটা নাই, দাঁড়ান আমি একটু আলটিমেট বইটা দেখি তো আমাদের। ওয়েট, আমাদের যে উক্তিগুলো আছে, এটা কি নাই আমাদের উক্তিতে? আমরা একটু জাস্ট দেখবো। এখানকার বিখ্যাত ব্যক্তি, তারপরে আরো যে উক্তি, এই কনসেপ্টটা তো আলোচনা করা হয়েছে আমার বইয়ে, যতটা আমার মনে আছে। আমি তবুও আরেকবার দেখি, রিস্ক নিব না, আগে দেখি তারপরে আপনাদেরকে বলতেছি। আচ্ছা, ছবিতে যে কোশ্চেনটা আসছিল এটা মনে হয় যেটা ছিল এখানে, ওই যে আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও, এটা আসছিল আর কি। বাহ, এই কোশ্চেন কোথাও নাই, তাহলে এটা ভালোভাবে মার্ক করে নিন। এর আগে যেটা আমরা পড়লাম, এর আগে যেটা পড়ছি ওটা ভালোভাবে মার্ক করে নিব আমরা। আচ্ছা যাই হোক, এটা আমরা একটু বলি। জি জি, ওইটা তো 13টা হবে, ওটা তো আমি বললামই যে আপনাদের ওটা 13টা হবে, বাট ওটা কোথাও আলোচনা করা হয় না, এটা দুঃখজনক একটা ব্যাপার। আচ্ছা, প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে, কসোভোর রাজধানী কোথায়? কসোভোর রাজধানী কোথায়, এগুলো আমরা একটু বলবো সবাই। আমরা দেখে কে আনসার করছি। এখানে তিরানা, তিরানা যেটা ছিল এটা আলবেনিয়া, হ্যাঁ এটা ঠিক আছে, আলবেনিয়া, আলবেনিয়া, আলবেনিয়া। তারপরে আছে হইলো আমাদের বুদাপেস্ট আর হইলো নিকোসিয়া। প্রিস্টিনা যেটা, প্রিস্টিনা এটা কসোভোর, প্রিস্টিনা এটা কসোভোর। এটা আমরা আশা করি সবাই আনসার করছি, এটা আশা করি আমরা সবাই আনসার করছি, এটা আমরা আশা করি সবাই আনসার করছি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ওই উক্তি হয়তো বা মিস করে গেছে, বাট যে উক্তিগুলো মাঝে মধ্যে চলে আসে ওইগুলো বইতে আছে। উক্তি তো আসলে আপনার হাজার হাজার বা লক্ষ লক্ষ বলা চলে, সবগুলো তো আর বইয়ে অ্যাড করা সম্ভব না, তাই না? ওকে, যাই হোক, সৌভাগ্যজনক ভাবে ছবিতে যেটা আসছিল এটা প্রায় সব বইতেই ছিল, আশা রেখে আমাদের বইটাতেও ছিল। আচ্ছা, তিরিনা, তারপরে বুদাপেস্ট, নিকোসিয়া। এই যে আমাদের নিকোসিয়া যেটা, এটা কোথায়? এটা হলো আমাদের সাইপ্রাস, এটা আমাদের সাইপ্রাস। আর বুদাপেস্ট হইলো হাঙ্গেরি, হাঙ্গেরি, হাঙ্গেরি হইলো বুদাপেস্ট। আশা করি কোশ্চেনটা আমাদের শেষ, আমরা নেক্সটে যাই। আমরা এখন নেক্সটে যাই। নেক্সট হইলো কোনটি বলকান রাষ্ট্র? কোনটি বলকান রাষ্ট্র? কোনটি বলকান রাষ্ট্র? মূলত বলকান উপদ্বীপ যেটা, বলকান মানে এখানে পাহাড়ি অঞ্চল, এটাকে আসলে বোঝানো হয়, পাহাড় পর্বত বোঝানো হয় বলকান শব্দ দ্বারা। তবে বলকান অঞ্চলের অবস্থান কোথায় বা সেই অঞ্চলে একটা দেশের নাম কি? সুইডেন, বাহামা, বুলগেরিয়া, উজবেকিস্তান। এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, এটা আমরা একটু সবাই জানাই। আচ্ছা, এইচএসসি 22 থেকে দেখতেছেন, বাহ মাশাআল্লাহ। এটা আমরা একটু প্রিস্টিনা, ওটা তো হবে, ঠিক আছে। কোনটি বলকান রাষ্ট্র? সুইডেন, বাহামা, বুলগেরিয়া, উজবেকিস্তান। এই টাইপ যে কোশ্চেন গুলো আছে না, এগুলো ছবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে প্রশ্ন আসতে পারে ভূমধ্য সাগরীয় দেশ, ভূমধ্য সাগরীয় দেশ, ভূমধ্য সাগরীয় দেশ, এরকম প্রশ্ন কিন্তু চলে আসে। বলকান উপদ্বীপের দেশ কোশ্চেন দিতে পারে, তারপরে ভূমধ্য সাগরীয় দেশ কোশ্চেন দিতে পারে, অথবা কোশ্চেন করতে পারে নিচের কোন দেশটি কৃষ্ণ সাগরের নিকটে অবস্থান করতেছে, এই টাইপ কোশ্চেন কিন্তু দিতে পারে। তার পারস্য উপসাগরের দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশ, এগুলো বারবার রিডিং পড়তে হবে আমাদের, এগুলো বারবার রিডিং পড়তে হবে। আচ্ছা, এগুলোকে আমরা আনসার করছি। 10-এর আনসার কি? 10-এর আনসার এ, সি, তারপরে এ এ এ। ওকে, না এবার বলবো না যে আপনারা সবাই ভুল করছেন, দুই একজন আমরা ভুল করছি এখানে।
ওকে, এটা কি? এটা হলো বুলগেরিয়াম। এটা কি? বুলগেরিয়াম। তো আপনার কাজ হবে কি, বলকান রাষ্ট্র যেগুলো রয়েছে এগুলো সব বারবার রিডিং পড়া, 3 থেকে 4 বার আপনি রিডিং করতে পারেন। আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টেনিগ্রো, উত্তর মেসোডোনিয়া, তারপরে সার্বিয়া, স্লোভেনিয়া, তারপরে গ্রিসের যে আরো দেশগুলো রয়েছে এই টাইপ, এগুলো সব কার মধ্যে? বলকান। বলকান রাষ্ট্র কয়টা এই কনফিউশনে আমরা যাব না, এটা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের তথ্য ইনফরমেশন এখানে দেওয়া হয়। বাট এখানকার যে মোস্ট ইম্পর্টেন্ট দেশগুলোর নাম দেওয়া আছে এই দেশগুলোর নাম একটু আমরা ভালোভাবে পড়ে নেব। স্লাইড আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, এগুলো একটু ভালোভাবে এখান থেকে দেখে নেবেন। ওকে, ইউক্রেনের নিকটবর্তী সাগর কোনটা? ইউক্রেনের নিকটবর্তী সাগর কোনটা? এইটা যদি আপনি আনসার করতে পারেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে ঝামেলা যেটা হচ্ছে, ঝামেলাটা কেন হচ্ছে। ইউক্রেন নিকটবর্তী সাগর ইজিয়ান, কাস্পিয়ান, কৃষ্ণ, লোহিত, অর্থাৎ লোহিত সাগর নাকি কৃষ্ণ সাগর নাকি কাস্পিয়ান সাগর নাকি ইজিয়ান সাগর। কাস্পিয়ান সাগর কিন্তু সাগর না, এটা হলো একটা হ্রদ, বাট নাম হইল কাস্পিয়ান সি। বলকান উপদ্বীপ বা পাহাড়ি অঞ্চল যেটা রয়েছে ওইটাকে কেন্দ্র করে যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকেই বলা হয় কি? বলকান রাষ্ট্র বা বলকান অঞ্চলের দেশ বলা হয়। আমরা এটা একটু আনসার করব। ওই যে অটো ক্যাপশন যেটা আছে না ওইটা অফ করে দেন, এখানে তো অপশন থাকার কথা। আচ্ছা যাই হোক, ওখানে একটা অপশন খুঁজে পাবেন আর কি, ওটা অফ করে দেন। এটা সঠিক উত্তর কি হবে? ইউক্রেনের নিকটবর্তী সাগর কোনটা? ইজিয়ান সাগর, কাস্পিয়ান সাগর নাকি কৃষ্ণ সাগর নাকি লোহিত সাগর? এটার সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হইল কৃষ্ণ সাগর। কৃষ্ণ সাগর। তো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মেইন কারণ কি? মেইন এবং প্রধান কারণ যেটা, মেইন আর প্রধান একই শব্দ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটা ছিল এখানে যোগদান করা। এখানে যোগদান করা। আপনার মনে কি কখনো কোশ্চেন আসে নাই যে রাশিয়া সামরিক দিক দিয়ে এত এগিয়ে থাকলেও রাশিয়া কেন ন্যাটোর সদস্য না? এটা প্রশ্ন আসছিল কি কখনো? প্রশ্ন আসা উচিত না, কেননা সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল এবং আমেরিকা, এই দুইটা পরাশক্তির মধ্যে কিন্তু কি হয়েছিল? স্নায়ু যুদ্ধটা হয়েছিল। আর সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কিন্তু ন্যাটোটা গঠন করা হয়। তো রাশিয়া চাচ্ছে না ইউক্রেন যেন এই ন্যাটোতে যোগদান করে। কজ ইউক্রেন যদি ন্যাটোতে যোগদান করে তাহলে ইউক্রেনের নিকটবর্তী যে সাগরটা রয়েছে কৃষ্ণ সাগর, এই কৃষ্ণ সাগরের আধিপত্য বিস্তার করার সুযোগ পাবে ন্যাটোর অন্যান্য দেশগুলো এবং এখানে মহড়া দিতে পারবে, যা রাশিয়ার সীমান্ত যে এলাকাটা রয়েছে বা রাশিয়ার জন্য হুমকি স্বরূপ। তো কেউ তো চাইবে না অন্যের ভালো করে নিজের খারাপ, এটা তো কেউই চাইবে না, তাই না? যারা চায় তারা অনেক ভালো মানুষ। তো রাশিয়া কি করতেছে? রাশিয়া বলতেছে না, তুমি কি করতে পারবা না? ন্যাটোতে যোগদান করতে পারবা না। কেন যোগদান করতে পারবা না? কজ ন্যাটোর অন্যান্য দেশ এখানে মহড়া চালাবে, যা আমার জন্য হুমকি স্বরূপ। আমার জন্য কি? হুমকি স্বরূপ। তো এই জন্যই মেইনলি কি করছে, ইউক্রেনের উপর একের পর এক হামলা করা হয় আর কি। আরো তো অন্যান্য ইস্যু আছে, তার সাথে এইটা একটা সম্পর্কিত ইস্যু। আচ্ছা যাই হোক, রুশ বিপ্লবের নেতৃত্ব দানকারী দল কোনটা? রুশ বিপ্লবের নেতৃত্ব দানকারী দল কোনটা? নাৎসি পার্টি, বলশেভিক পার্টি, মেনশেভিক পার্টি, কমিউনিস্ট পার্টি? কোন পার্টি এখানে ভূমিকা পালন করেছিল? কোন পার্টি এখানে ভূমিকা পালন করেছিল? এটা আমরা একটু বলি। আচ্ছা, এটার কেউ পূর্ণরূপ বলতে পারবা? এটার কেউ পূর্ণরূপ বলতে পারবা? ওকে, আচ্ছা কৃষ্ণ, ওটা আমরা অ্যান্সার করে ফেলছি। ওকে ওকে, এটা আমরা সবাই একটু আনসার করি। RSDLP এ সম্পর্কে কেউ কিছু জানো? এ সম্পর্কে কেউ কিছু জানো তোমরা? ওকে, এটা আমরা আনসার করব। রুশ বিপ্লবের নেতৃত্ব দানকারী দল কোনটা? নেতৃত্ব দানকারী দল কোনটা? আচ্ছা, তোমাদের আজকে আমি বলশেভিক, মেনশেভিক, তারপরে নাৎসি না, তারপরে হলো কমিউনিস্ট পার্টি, এই যে সামগ্রিক যে ঝামেলাটা আছে না, এই সব ঝামেলা আজকে আমি ক্লিয়ার করে দেবো। এখন সুন্দর করে খাতা বের করো, খাতা বের করে এখানে নোট করা শুরু করবা। এখানে এখন নোট করা শুরু করবা। ওকে, এই কনসেপ্টটা নোট করে নাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। এটা হইলো যে
আমরা এখন আলোচনা করতেছি রাশিয়াকে নিয়ে। তো রাশিয়া যখন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, তার পরবর্তী সময়ে রাশিয়ার নিকোলাস জার যে ছিল দ্বিতীয়, তো ইনি কি করে, আমরা আসলে শুধু ইনার কথা বলবো না, সব শাসকরাই যারা নর্মালি ক্ষমতায় আসে, নির্বাচিত প্রতিনিধি না, নির্বাচিত প্রতিনিধিরাও তো বেইমানি করে, এই সব শাসকরাই সবসময় চেষ্টা করছে স্বৈর শাসন জারি করার জন্য। তো জনগণ তো সবসময় মেনে নেবে না, তাই না? জনগণ সবসময় এগুলো মেনে নেবে না। তো মেনে না নেওয়ার কারণ থেকে কিন্তু রুশ বিপ্লবের উত্থান হয়। আর রুশ কোনো সিঙ্গেল বিপ্লব না, দেখছো, রুশ বিপ্লব ডাবল, বাট তোমাদের আকিব ভাই সিঙ্গেল। ওকে, তো রুশ বিপ্লব কি কি বিপ্লব ছিল এখানে ছিল ফেব্রুয়ারি বিপ্লব এবং অক্টোবর বিপ্লব। ফেব্রুয়ারি প্লাস অক্টোবর, তাহলে রুশ বিপ্লব কোনো সিঙ্গেল বিপ্লব না, ফেব্রুয়ারি বিপ্লব এবং অক্টোবর বিপ্লব এই দুইটার সাথে কিন্তু সম্পর্ক ছিল, এই দুইটা মিলে একত্রে বলা হয় রুশ বিপ্লব। তো এখন আমরা আলোচনা করব কোন বিপ্লবের ফলে কি হয়েছে, এটা আমরা একটু আলোচনা করব। তো তার আগে একটা কনসেপ্ট চলে আসবে, সেটা হলো আরএসডিএলপি। এটা কত সাল? এটা হইলো 1898 রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি। এটা গঠন করা হয়েছে। কেন গঠন করা হয়েছে? রাশিয়ার জনগণ যারা রয়েছে তাদের অধিকার অক্ষুণ্ণ রাখার জন্য এই দলটা গঠন করা হয়। আর এই দলের মতাদর্শ কারা ছিল? এই দলের মতাদর্শ ছিল যারা লেনিনবাদ, মার্কসবাদ এইটা ফলো করত, তাদেরকে নিয়ে এইটা মূলত গঠন করা হয়। তো এটা প্রথমে গঠন করা হয়েছে, তারপরে 1903 এসে ঝামেলা শুরু হয়ে যায়। 1903 এসে কি হয়? ঝামেলা শুরু হয়ে যায়। আচ্ছা, আমি যদি একটু ভালোভাবে বুঝাই তোমাদেরকে, 1898 আমরা এখন আলোচনা করতেছি রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, ডিএলপি, লেবার পার্টি আর কি। 1898, তারপরে আসবে এখানে 1903, তারপরে আসবে কি এখানে 1903 আসবে এখানে 1903 কি হয়েছে? আরএসডিএলপির দ্বিতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে, যেখানে কি কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা যায় এরকম টাইপ। দুঃখজনক ভাবে এই দ্বিতীয় কংগ্রেসে কি হয়ে যায়? দলটার মধ্যে ভাঙ্গন হয়ে যায়। একদিকে চলে আসে বলশেভিক, আর একদিকে চলে যায় মেনশেভিক চলে যায়। তো বলশেভিক গড়ে ওঠে কার নেতৃত্বে? ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে এটা গড়ে ওঠে। আর মেনশেভিক গড়ে ওঠে জুলিয়াস মার্টোভের নেতৃত্বে। মার্টোভ বা মার্তভ, ট বলা হয় আবার ট বলা হয় ইংরেজিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্টোভের নেতৃত্বে মেনশেভিক গড়ে ওঠে আর বলশেভিক গড়ে ওঠে লেনিনের নেতৃত্বে। বলশেভিক এই দলটা কিরকম ছিল? বলশেভিক দলটা ছিল হইল এক প্রকার আমরা বলতে পারি বিপ্লবী দল ছিল। এদের মেইন কথা হইলো যে দ্রুত সংস্কার করতে হবে বিপ্লবের মাধ্যমে, এবং শ্রমিক শ্রেণী এখানে কি পাবে? প্রায়োরিটি পাবে। অর্থাৎ কমিউনিজমের দিকে তারা আস্তে আস্তে আগাতে থাকে। আমি একটু পর আলোচনা করতেছি কমিউনিজম আর আমাদের সোশ্যালিজম দুইটার মধ্যে। ওকে, এইদিকে আর এইদিকে যে মেনশেভিক যেটা, এটা কি? এটা ছিল সংখ্যা লঘু আর এটা সংখ্যা গুরু। মেনশেভিকরা চাচ্ছিল নির্বাচিত প্রক্রিয়ায় সরকার গঠন করা, তারপরে ধীরে ধীরে সংস্কার করা, এইরকম যে টাইপ ব্যাপারটা ছিল আর কি। ধীর গতির কনসেপ্টটা ছিল মেনশেভিকের নেতৃত্বে। তো আমরা দেখব রুশ বিপ্লব দুইটা ভাগে বিভক্ত। একটা কি? একটা হইলো আমাদের ফেব্রুয়ারি, আর একটা হইলো অক্টোবর, দুইটা আমাদের ফেব্রুয়ারি আর অক্টোবর। তো ফেব্রুয়ারি যে বিপ্লবটা হয়েছিল, এইখানে আসলে জনসাধারণ যারা সবাই, এগুলো সব কিন্তু 1917 কাহিনী, জনসাধারণ যারা ছিল সবাই মিলে আন্দোলন করে, যার ফলে যার দ্বিতীয় নিকোলাস যে ছিল তার কি হয়ে যায়? তার পতন হয়ে যায়, এবং এখানে প্রফেশনাল গভর্নমেন্ট গঠিত হয়, অর্থাৎ অস্থায়ী সরকার গঠিত হয়। ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল ছিল কি? অস্থায়ী সরকার গঠিত হয়েছিল এখানে। পরবর্তীতে এই আন্দোলনটাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ পরবর্তীতে বলশেভিকরা ইনারা কি চাইলো? ইনারা চাইলো যে না, আমরা এরকম কোনো সংস্কার চাই না, আমরা কমিউনিজম ধারার সংস্কার চাই। তো সেইখান থেকেই আসলে বলশেভিক যারা ছিল, অর্থাৎ লেনিনের নেতৃত্বে অক্টোবরে তারা আবারও একটা আন্দোলন গড়ে তোলে।
আবারও একটা কি করেছে, তারা আন্দোলন গড়ে তুলেছে। এই রুশ বিপ্লবের কিন্তু অনেকগুলো নাম রয়েছে, অক্টোবর বিপ্লব বলা হয়, বলশেভিক বিপ্লব বলা হয়, 10 দিনের বিপ্লব বলা হয়, সবকিছু বলা হয়। পরবর্তীতে এই অক্টোবর মাসে কি করা হয়, এই সরকারটা বাতিল করা হয় এবং পরবর্তীতে যে 1922 সালে সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয় এবং তার আগে সমাজতান্ত্রিক সরকার গঠন করা হয়। আর এই 1917 সালে রুশ বিপ্লবের মধ্য দিয়েই বলশেভিক পার্টির পরিচয় হয়ে যায় কমিউনিস্ট পার্টি। বলশেভিক পার্টির পরিচয় হয়ে যায় কি, কমিউনিস্ট পার্টি। অর্থাৎ প্রথমে RSDLP এইটা আসবে, এখান থেকে ভাঙ্গন হয়ে যাবে বলশেভিক, মেনশেভিক, বলশেভিক পার্টি, মেনশেভিক পার্টি। পরবর্তীতে বলশেভিকদের নেতৃত্বে যখন কি করা হবে, অক্টোবর বিপ্লব যে এটা যখন সংগঠিত হবে এবং পরবর্তীতে কমিউনিজম সরকার গঠন করা হয়, পরবর্তীতে এই পার্টির নাম হয়ে যায় কমিউনিস্ট পার্টি। এই পার্টির নাম হয়ে যায় কি, কমিউনিস্ট পার্টি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। আচ্ছা, ওকে, আমি যা বলছি সেইটা নোট করবেন আর কি, সেটা নোট করবেন। ওকে, আমি একটু সরে যাচ্ছি, আপনারা একটু দেখেন, এটা একটু আপনারা দেখে নেন। মার্ক্সবাদ, আচ্ছা যাই হোক, এটা একটু দেখেন, মার্ক্সবাদ, লেনিনবাদ, এইটা। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার, স্ক্রিনশট দিয়ে নিয়েছেন তাই না? আমরা তাহলে নেক্সট আগাতে পারি। তাহলে এখানকার কনসেপ্ট কি? এখানকার কনসেপ্ট হইলো আমাদের বলশেভিক পার্টি। তো পুঁজিবাদ বলতে কি বোঝানো হয়? পুঁজিবাদ বলতে বোঝানো হবে এখানে পুঁজিপতি এবং প্রলেতারিয়াত অর্থাৎ কৃষক বা শ্রমিক শ্রেণী যেটা থাকবে এটা। এখানে সব সময় তৃতীয় শ্রেণী অর্থাৎ কৃষক শ্রমিকরা শোষিত হবে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়। তারপরে সমাজতন্ত্র যেটা, এখানে নির্দিষ্ট একটা রাষ্ট্র থাকবে, রাষ্ট্রের অধীনে ধন সম্পদ থাকবে। রাষ্ট্রের অধীনে কি থাকবে? ধন সম্পদ থাকবে। এটাই হলো মার্ক্সবাদ। রাষ্ট্রের অধীনে কি থাকবে? ধন সম্পদ থাকবে এবং রাষ্ট্র প্রয়োজন অনুসারে জনগণের মাঝে এটা নির্ধারণ করে দেবে। অর্থাৎ এখানে কিন্তু শ্রেণী ব্যবস্থা যেটা, এটা কিন্তু থাকে, বাট এখানে আপনার মানে রাষ্ট্র থাকবে আর সরকার থাকবে। এখানে যে নির্যাতন বা নিষ্পেষিত এইটা হওয়ার সুযোগটা থাকবে না। যদি আমরা কমিউনিজমের কথা বলি তাহলে এখানে কোনো শ্রেণী থাকবে না, একেবারে শ্রেণীহীন হয়ে থাকবে। রাষ্ট্রের কোনো দরকার নাই, একটা দেশের সকল সম্পদ সমানভাবে কি করা হবে, এখানে বন্টন করা হবে, সমতা। বাট এটা আসলে কখনোই পসিবল না। এই জন্য আপনারা দেখবেন কমিউনিজম বাট সোশ্যালিজম, মানে রাষ্ট্র থাকবে, রাষ্ট্রের অধীনে এই কাজগুলো করা হবে, এটা আর কি। আচ্ছা, প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া। জি, প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া। আর এটাই ছিল রুশ বিপ্লবই ছিল প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব। এটাই ছিল আমাদের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব। পরবর্তীতে কি গঠন করা হয়েছে? সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয় এবং পরবর্তীতে দিকে যে সোভিয়েত ইউনিয়ন কি হয়ে যায়, সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে যায় 1991 সালে। আমরা কিছুক্ষণ পর আলোচনা করবো পতনের বিষয়টা। ওকে, আমরা এখন দেখব কোন বিখ্যাত নেতার মরদেহ এখনো সংরক্ষিত করা আছে। আচ্ছা, মরদেহ এখানে আমি অ্যাড করি নাই, ছবিটা অ্যাড করলে ভালো হইতো। কোন বিখ্যাত নেতার মরদেহ এখনো সংরক্ষণ করা আছে, এটা আমরা একটু বলি। নোট করার কথা বলছিলাম কিভাবে কমিউনিস্ট পার্টিটা আসলো এইটা, এবং রুশ বিপ্লব যে দুইটা ভাগে বিভক্ত, একটা হলো ফেব্রুয়ারি এবং একটা হলো অক্টোবর, এই দুইটার কথা বলছি এখানে। আর প্রথমে যে বিপ্লবটা ছিল ওইটার মাধ্যমে অস্থায়ী সরকার গঠন করা হয়েছে এবং পরবর্তী বিপ্লবটা ছিল এটার মাধ্যমে একেবারে সরকারি পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, এটা আমরা একটু বলি সবাই। আমরা আনসার করি এই কোশ্চেনটা, যে কোন বিখ্যাত নেতার মরদেহ এখনো সংরক্ষণ করা আছে, এখনো প্রিজার্ভ করা আছে, কোন নেতার মরদেহ। ওকে, ডি 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 লেনিন, জি জি, এটা হলো আমাদের কি, ভ্লাদিমির ইলিচ লেনিন। ভ্লাদিমির ইলিচ লেনিন। আপনারা চাইলে ইউটিউব থেকে বা গুগল থেকে পিকচারটা দেখে নিতে পারেন, আমি অ্যাড করি না এখানে। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? এখানে দুইটা, একটা হলো গ্লাসনস্ত আর একটা কি, আরেকটা হলো পেরোস্ত্রোইকা। গ্লাসনস্ত আর একটা কি, পেরোস্ত্রোইকা। পেরোস্ত্রোইকা। গ্লাসনস্ত আর একটা কি, পেরোস্ত্রোইকা আর গ্লাসনস্ত, দুইটা বলতে আসলে কি বোঝানো হয় এটা নিয়ে আমরা আলোচনা করবো। জাস্ট একটু আপনি বলেন কোনটাতে চালু হয়েছে। আমি এটা বলতেছি, আমি নর্মালি আলোচনা করতেছি। গ্লাসনস্ত এটা বলতে আসলে কি বোঝানো হয়? গ্লাসনস্ত বলতে বোঝানো হয় খোলামেলা আলোচনা। খোলামেলা আলোচনাকে বলা হয় কি, গ্লাসনস্ত। ধরেন সাধারণ জনগণ এখন থেকে কি পাবে? এখন থেকে সে অধিকার পেয়ে যাবে রাষ্ট্র সম্পর্কে কথা বলার জন্য। এখানে বাক স্বাধীনতা, তারপরে সাংবাদিকতা, সাংবাদিকের যে স্বাধীনতা, এটা অনেকটাই পেয়ে যায়।
এটা অনেকটা কি হয়ে যায়, পেয়ে যায়। এটা হইলো গ্লাসনস্ত মানে খোলামেলা আলোচনা। আর পেরেস্ত্রোইকা মানে হইলো কি পুনর্গঠন, পেরেস্ত্রোইকা মানে হলো পুনর্গঠন। গ্লাসনস্ত এটা আসলে রাজনৈতিক এবং একটা সামাজিক মতবাদ ছিল, যার মাধ্যমে রাজনৈতিক অধিকার প্রদান করা হয়। আর পেরেস্ত্রোইকা যেটা, এটা হইলো অর্থনৈতিক, অর্থনৈতিক পুনর্গঠন, মানে কিভাবে কি করা যাবে। এটা কেন নিয়ে আসা হইলো, এটা কেন নিয়ে আসা হইলো, এটা নিয়ে আসার প্রধান কারণ হইলো সেই সময় সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দেশগুলো ছিল তাদের মধ্যে ধীরে ধীরে কি শুরু হয়ে যায়, তাদের মধ্যে অন্তঃক্রন্দল শুরু হয়ে যায়, যে না দীর্ঘদিন কিন্তু কোনো একটা বিষয় টিকে থাকে না, এটা ইম্পসিবল, এটা কখনোই টিকে থাকা সম্ভব না। তো কি হয়ে গেল, যাদের মধ্যে অন্তঃক্রন্দল শুরু হয়ে গেল, জনগণ জাতীয়তাবাদের আদর্শে স্বাধীনতা লাভের চেষ্টা করলো, তো তখন দেখলো যে আচ্ছা আমি জনগণকে এই অধিকারগুলো দিলে হয়তো বা তারা থাকতে পারে। ব্যাপারটা আসলে বিপরীত হয়ে যায়। আমরা কিন্তু গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকাকে অনেক ভালোভাবে দেখলেও এইটার কারণ, এইটাই ছিল প্রধান একটা কারণ সোভিয়েত ইউনিয়নের পতনের। সোভিয়েত ইউনিয়ন যে 1991 সালে পতন হয়ে যায়, মিখাইল গর্বাচেভ যিনি 25 ডিসেম্বর প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করে, তারপর আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন কি হয়ে যায়, পতন হয়ে যায়। তো গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা কিন্তু অন্যতম একটা ব্যাপার ছিল, অন্যতম একটা ব্যাপার ছিল। ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হইলো ধরো তোমার রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড হইলো তোমাদের সাদিয়া আপু, তো সাদিয়া আপুকে তোমার রাকিব ভাই তেমন একটা স্বাধীনতা দেয় নাই, যে বেটি মানুষকে স্বাধীনতা দিলেই সমস্যা। তো পরে সাদিয়া আপু ডিস্টার্ব করতেছে যে না আমার স্বাধীনতা খুব দরকার। তা বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি তোমাকে সাময়িক কিছু স্বাধীনতা দিলাম, এরকম কনসেপ্ট। তো সে অল্প কিছু স্বাধীনতা পাওয়ার পর বলতেছে না আমার হবে না, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকলে আমার প্রবলেম হচ্ছে, আমি আমার স্বাধীনতা আমার অক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, এটা তো ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, এটা তো হইতে পারে না, মেনে নিতে পারবো না। তখন কি করলো, তখন সে একেবারেই চলে গেল। তো গ্লাসনস্ত আর পেরেস্ত্রোইকাটা এরকম ছিল, ভালোর জন্য দেওয়া হয়েছিল গ্লাসনস্ত আর পেরেস্ত্রোইকা, এইটার জন্য আন্দোলনটা আরো বেশি বেগবান হয়। আরো আন্দোলন কি হয়ে গেছে, এখানে বেশি বেগবান হয়ে গেছে, যার কারণে কিন্তু পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। সোভিয়েত ইউনিয়নের পতনের বিভিন্ন ধরনের কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা হইলো মিখাইল গর্বাচেভ, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট যে ছিল মিখাইল গর্বাচেভ, তার এই নীতি ছিল গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা, খোলামেলা ও পুনর্গঠন। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। রুশ ইউক্রেনের প্রধান হইল ন্যাটোতে যোগদানের যে ব্যাপারটা, এইটা রাশিয়া সবসময় চাচ্ছিল তারা কি করবে, আধিপত্য বিস্তার করবে, এটা সবসময় চাচ্ছিল। রাশিয়া ইউক্রেন এগুলো তো মেইন লিড দিছিল আর কি, যখন সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যায় তারা, আলাদা হয়ে যায়। আর সমাজতান্ত্রিক আন্দোলন যে এটা হলো রেড, এবং সমাজতন্ত্র বিরোধী যারা তাদেরকে বলা হয় কি, তাদেরকে বলা হয় হোয়াইট, অর্থাৎ একটা হলো সাদা আর একটা হলো লাল। এই জন্য দেখবা তোমাদের যে শ্রমিক আন্দোলন বা কমিউনিজম বা সমাজতন্ত্র, ওরা কিন্তু লাল সবসময় ব্যবহার করে। জি, তার জন্য কি নিয়ে আসলাম, সোমায়াকে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা যাই হোক। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার তাই না, গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত। রাশিয়ার প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হয়, রাশিয়ার প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হয়, এটা আমরা একটু বলি তো সবাই। তোমার রাকিব ভাই গেম টেমে আসক্ত হয় না, গেম রিলস এগুলোতে আসক্ত হয় না। ওকে, এটা আমরা দেখি। আচ্ছা যাই হোক, রামিশা আপুর আম্মুর কাছে আমি অনেক বেশি সরি। ঘুম আসতেছে, এই একটা কত সুন্দর একটা গল্প করলাম সাদিয়াকে নিয়ে, এটা শোনার পর যদি ঘুম আসে তাইলে কি হলো ভাই, ঘুম তো আমার আসতেছিল, এই জন্য গল্পটা করে নিজেকে চাঙ্গা করে নিলাম। তৃষা আপু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা আমরা আনসার করি সবাই। এটা সঠিক উত্তর কি, রাশিয়ার প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হয়, রাশিয়ার প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছর, 5 বছর নাকি 6 বছর নাকি 4 বছর, বলেন। একটা দেশকে তখনই কি বলা হবে, রুটির ঝুড়ি বলা হবে, যখন রুটির ঝুড়ি মানে এই না যে গম উৎপাদন বেশি হয়েছে, রুটি বেশি হয়েছে, এটা না। রুটির ঝুড়ি তখনই একটা অঞ্চলকে বলা হবে যে অঞ্চলটা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ খাদ্য তারা উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ এবং বাইরে তারা কি করতেছে, প্রোডাক্ট গুলো বিক্রি করতেছে। আর একবার যে দেশের সাথে এটা পরিচিত হয়ে যায় তখন থেকে ওইটাকেই বলা হয় আর কি। মেইনলি হইলো কারণটা কি, কারণটা হইলো যে একটা দেশ যখন খাদ্যের যে কনসেপ্টটা রয়েছে, এখানে গম ভুট্টা ধান চাল আলু এগুলোতে কি হবে, স্বয়ং সম্পূর্ণ হবে, তখন বলা হচ্ছে এটা। আমরা এটা একটু সবাই আনসার করি, এটা আমরা সবাই একটু আনসার করি, বলতে পাল্টা। আচ্ছা, এটা আমরা সবাই একটু আনসার করি সবাই।
দেখা যাচ্ছে আশা করি সবকিছু। আর বিং চেঞ্জ ডি 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 এমডি ওহিউল্লাহ, এই যে এমডি ওহিউল্লাহ, দোয়া করি তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও। যদি ফার্স্ট টাইমার হও তাহলে যেন ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও, আর যদি হও আর কি তাহলে অন্যগুলোতে। ওকে, এটার আনসার কি? এটার আনসার হলো 6 ইয়ার্স, এস যোগ করে বলিও আর কি। এটা কি? এটা হলো 6 বছরের জন্য, 6 বছরের জন্য। রাশিয়ার প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হয়? 6 বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়, 6 বছরের জন্য। জি, খাদ্য কনসেপ্ট, খাদ্য উৎপাদন। আচ্ছা, যাই হোক, সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোথায়? প্রায় ত্রয়োদশ শতকের দিকে একটা দেশে জাতীয় পতাকার প্রচলন শুরু হয়ে যায়, এটা আমরা বলি। আচ্ছা, এটা আমরা একটু বলি সবাই। বাহ, আপনারা ক্লাসের সময় ক্লাস করা বাদ দিয়ে এসএমএস দেন প্রবলেম সলভিং এর জন্য। যুক্তরাষ্ট্র 4, বাংলাদেশ 5, রাশিয়া 6, এটা আমরা একটু বলি সবাই। না না, সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ ওইটা হবে কেন? সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ এটা আসলে নির্ভর করবে সবকিছু মিলিয়ে আর কি। মেইন আপনি মনে রাখবেন যে খাদ্য কনসেপ্ট থেকে রুটির ঝুড়ি বলা হয়, এটা আর কি। ধন্যবাদ শেনাজ আপু। ওকে, এটা আমরা কি আনসার করছি সবাই? সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন কোথায় শুরু হয়েছে? কোথায় শুরু হয়েছে? ডেনমার্ক, সুইডেন, তারপর ইংল্যান্ড নাকি লুক্সেমবার্গ? এটা তো অনেকবার পড়ছেন, পরীক্ষাতেও আসছিল। আচ্ছা, বুঝতে পারছি। ডি 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 পেইড ব্যাচে ইন্টারন্যাশনাল আগামীকাল থেকে হয়তো শুরু হইতে পারে। বাংলা ক্লাস আপনাদের অনেক কম হয়েছে, তো এই জন্য বাংলা ক্লাস নেওয়া হচ্ছে। তো ওই জন্য আমাকে বলা হইলো যে আমি যেন এমসিকিউ সলভ ক্লাসটা নেই, যেহেতু এটাও আমাদের ইউরোপের উপর ভিত্তি, তো এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে যাব। নেক্সট 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 ডি 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 ওকে, তাহলে আমাদের সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয়েছে কোন দেশে? এটা হলো আমাদের ডেনমার্ক। কোথায়? ডেনমার্কে। আচ্ছা, হাজার হ্রদের দেশ, এখানে কিন্তু আমাদের সুন্দর একটা বিষয় রয়েছে, সেটা কি? হাজার হ্রদের দেশ। এটা আমাদের দুইটা এখানে রয়েছে, একটা হইলো হাজার হ্রদ, আর একটা কনফিউশন আমি বলি এখানে আপনাদের, সেটা হইলো কি? হাজার দ্বীপ, হাজার দ্বীপ, হাজার দ্বীপ আর হাজার হ্রদ, এটা একটু আপনারা আলোচনা করেন। আমি একটু পানি খাই। আচ্ছা, এটা আমরা সবাই একটু বলি। হাজার হ্রদের দেশ কোনটাকে বলা হয়? হাজার হ্রদের দেশ কোনটাকে বলা হয়? আচ্ছা, ওটা বলছেন তাই না? এখন হাজার দ্বীপের দেশ, এটা একটু বলেন। হাজার দ্বীপের দেশ কোনটাকে বলা হয়? হাজার দ্বীপ, হাজার দ্বীপ আর হাজার হ্রদ। কোশ্চেনটা হলো আমাদের হ্রদ। জি, স্বর্ণা আক্তার। দ্বীপ ইন্দোনেশিয়া, আর হ্রদ কোনটা? হ্রদ হইল ফিনল্যান্ড। হ্রদ হ্রদ কোনটা? হ্রদ হইল ফিনল্যান্ড, আর দ্বীপ হইল ইন্দোনেশিয়া। এই কনফিউশন গুলো আমাদের ওইখান থেকে শেষ করে দেবেন। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়া দেশ নয়? আজকে আমি আপনাদের স্ক্যান্ডিনেভিয়া আর নর্ডিক এই দুটার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই এখন পর্যন্ত ভুল তথ্য জানেন, প্রচলিত ভুল আর কি, বাট একটা পরীক্ষা এখান থেকে কোশ্চেন করা হয়েছিল এবং ঝামেলাটা লেগে যায়। তো প্রচলিত যদি প্রশ্ন আসে তাহলে ইজিলি আপনি আনসার করতে পারবেন। যদি প্রচলিতর বাহিরে টিচার যদি ভালোভাবে জানে যে স্ক্যান্ডিনেভিয়া আর নর্ডিকের মধ্যে পার্থক্য কি, তাহলে এই কোশ্চেনটা করতে পারে। এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এটা একটু আমরা আনসার করব। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়া দেশ নয়? এটা আমরা ইজিলি আনসার করতে পারবো। নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, এটা আমরা ইজিলি আনসার করতে পারবো। তো আমরা এখন একটু পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হইলো আমাদের স্ক্যান্ডিনেভিয়া এবং নর্ডিকের মধ্যে পার্থক্য কি। স্ক্যান্ডিনেভিয়া এবং নর্ডিকের মধ্যে পার্থক্য কি, এটা আমরা দেখবো। এখানে বলা হয়েছে কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। পরীক্ষার হলে খুব মাথা ঠান্ডা রাখবেন। এটা জানেন অনেক শিক্ষার্থী এটা কি করবে, স্ক্যান্ডিনেভিয়া দেখার পরে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক যে কোনো একটা তারা দাগাই ফেলবে, তারা কিন্তু দাগাই ফেলবে। বাট এটার আনসার কি হবে? এটার আনসার হবে আমাদের সি, সি, এই যে আমাদের নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস, এটার আনসার কি? এটার আনসার হবে আমাদের নেদারল্যান্ডস। আচ্ছা, এখন আমরা আলোচনা করব স্ক্যান্ডিনেভিয়া আর নর্ডিক এই দুইটা বিষয় নিয়ে। স্ক্যান্ডিনেভিয়া আর নর্ডিক। নর্ডিক ইজ আ বর্ডার টার্ম। বর্ডার টার্ম এইটা। এখানে টোটাল কান্ট্রি রয়েছে কয়টা? 5টা। জাস্ট আমরা সিম্পল আলোচনা করি। ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন। যেটা আমরা কিভাবে মনে রাখি?
আশুডেফিন বা ফিরে আসুন, আশুডেফিন বা ফিরে আসুন। আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। এভাবে আমরা মনে রাখি এটা। তারপরে আসছে স্ক্যান্ডিনেভিয়া। স্ক্যান্ডিনেভিয়া যে টার্মটা, এটা দ্বারা কি বোঝানো হবে? ডেনমার্ক, স্পেসিফিক ভাবে স্ক্যান্ডিনেভিয়া বলতে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন। অর্থাৎ ল্যান্ড যুক্ত যে দুইটা আছে না, ফিনল্যান্ড এবং আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং আইসল্যান্ড, এই দুইটা কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার মধ্যে না, এই দুইটা কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার মধ্যে না। যদি আপনাকে কোশ্চেন করা হয় স্ক্যান্ডিনেভিয়া দেশ কোনটি, স্ক্যান্ডিনেভিয়া দেশ কোনটি, সেখানে যদি ফিনল্যান্ড এবং সুইডেন দুইটাই অপশনে দেওয়া আছে, এটা হইলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। কোশ্চেন হইলো নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়া, স্ক্যান্ডিনেভিয়া দেশ, আপনি কোনটা দাগাবেন বলেন তো? 1 দাগাবেন নাকি 2 কে দাগাবেন? স্ক্যান্ডিনেভিয়া দেশ কোনটা এটা একটু বলেন। ফার্স্ট টাইমে 2টা রাইট হয়েছিল, আমি বুঝি না এটা। আমি এখন আপনাকে যেটা বোঝাচ্ছি এটা বোঝেন, তাহলে আপনার 2টা সঠিক। আচ্ছা, যে কোশ্চেনটা বলছেন না, ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে সেটা আমি বলে দিচ্ছি। অনেক টিচার কিন্তু বলছে যে ওখানে 2টাই সঠিক উত্তর, ওখানে কি 2টাই সঠিক উত্তর, বাট এটা একটু বলেন, এটা একটু আপনারা বলেন যে এখানে কোনটা সঠিক উত্তর। স্ক্যান্ডিনেভিয়ার দেশ নিচের কোনটি? আমি অপশনে ফিনল্যান্ডও দিয়ে রাখছি, সুইডেনও দিয়ে রাখছি। আমরা এখন কোনটা বলবো? আপনারা কি কমেন্ট করতেছেন? ইউটিউব হইলে সাথে সাথে চলে আসে তো, বাট এখানে একটু সমস্যা, একটু অনেক পরে চলে আসে। এটা একটু বলেন আনসার। এমডি রাশিদুল ইসলাম রিশাদ, তুমি একটু বেসিক ক্লিয়ার করে পড়বা, বুঝছো? আর পড়ার সময় মনে রাখার জন্য গুগল সার্চ করে এগুলো দেখে নেবা। গ্রিনল্যান্ড হইলো দ্বীপ, গ্রিনল্যান্ড হইলো কি আমাদের একটা দ্বীপ। আর এখানে আমরা যেটা বলতেছি স্ক্যান্ডিনেভিয়া যে দেশ, ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন, এই 3টা দেশ মিলে স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ গঠন করা হয়েছে। এবং তাদের মধ্যে সাংস্কৃতিক, মোটামুটি ভাষাগত বা অন্যান্য দিকে ঐতিহ্যগত কি রয়েছে, মিল রয়েছে, এগুলো আর কি। আচ্ছা, এটা আমরা একটু বলি সবাই, যেটার আনসার কি হবে, এটার আনসার আমরা কোনটাকে দাগাবো। আচ্ছা, ওকে, দেখেন এখন কথা হইলো যে আমরা এটা কিভাবে সহজে মনে রাখবো। আপু যেটা বলছিল না, ওইটা কিন্তু পরীক্ষায় আসছিল। পরীক্ষায় যারা 2টাই দাগা, মানে 2টা তো দাগাবেন না, যে কোনো একটা দাগায় আসছেন, মনে করছেন যে 2টা যে কোনো একটা দাগাবে সেটা সঠিক উত্তর, বাট এটা কিন্তু আসলে না। স্ক্যান্ডিনেভিয়ার মধ্যে ফিনল্যান্ড, আইসল্যান্ড পড়বে না। ফিনল্যান্ড এবং আইসল্যান্ড পড়বে না স্ক্যান্ডিনেভিয়ার মধ্যে। স্ক্যান্ডিনেভিয়ার মধ্যে 3টা, এটা হলো ডেনমার্ক, নরওয়ে আর একটা কি সুইডেন, এই 3টা। এখন ধরেন বলা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার দেশ কয়টা, স্ক্যান্ডিনেভিয়ার দেশ হইলো 3টা, এই 3টা হইলো স্ক্যান্ডিনেভিয়ার দেশ। এখন কোশ্চেন করা হয়েছে স্ক্যান্ডিনেভিয়ার দেশ কোনটি, এই 3টার মধ্যে একটা অপশনে নাই। অপশন ধরে ফিনল্যান্ড দেওয়া আছে, না হলে আইসল্যান্ড দেওয়া আছে, তখন কিন্তু আমরা এই 2টার মধ্যে যে কোনো একটা যেটা দেওয়া থাকবে আমরা সেটাকে দাগাতে পারবো। কজ অনেক সময় স্ক্যান্ডিনেভিয়ার দেশ 5টা ধরা হয়, মেইন হইলো 3টা, এখানে নর্ডিক আর স্ক্যান্ডিনেভিয়া 2টার মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। যখন আমরা ডেনমার্ক, নরওয়ে তারপরে সুইডেনকে পাবো না, তখন আমরা কাকে দাগাবো, তখন আমরা ফিনল্যান্ডকে দাগাবো। আর যখন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক অপশনে থাকবে, তখন কিন্তু আমাদের অবশ্যই এই 3টার মধ্যে যে কোনো একটা থাকবে, ওই একটাই আমরা দাগাবো, বা অপশনে থাকতে পারে সবগুলো। এটা আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। স্ক্যান্ডিনেভিয়া, না এটা দাগাতে হবে, স্ক্যান্ডিনেভিয়া এটা দাগাতে হবে। ওকে, আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার, তাই না? ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, যেটা আশুডেফিন দিয়ে মনে রাখা হয়। আমি মনে করি শর্টকাট যে টেকনিকটা, এটা নিজের মতো করে মেক করা উচিত। প্রথম শব্দ দিয়ে মেক করা উচিত, বা বিভিন্ন শর্টকাট দিয়ে মনে রাখা উচিত, এইরকম করে আর কি। এনডিএস, হ্যাঁ স্ক্যান্ডিনেভিয়া, এটা সুন্দর হয়েছে যে ডেনমার্ক, নরওয়ে, তারপরে সুইডেন, ডিএনএস দিয়েও মনে রাখা যায়, এনডিএস দিয়েও মনে রাখা যায়। ওকে, যাই হোক, এনডিএস নটরডেম স্কুল হয়ে যাবে যদি ওটা এনডিসি। আচ্ছা, যাই হোক, 1918 সালের পূর্বে রাশিয়ার রাজধানী কোথায়? আচ্ছা, আমরা মনে হয় একেবারে শেষ মুহূর্তে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন।
ওকে, 1918 সালের পূর্বে রাশিয়ার রাজধানী কোথায়? অথবা কোশ্চেন আসতে পারে যখন রুশ বিপ্লব হয়েছিল সেই সময় রাশিয়ার রাজধানী কোথায় ছিল? এটা কিন্তু আমি বলতেছি এর প্রেক্ষাপটে, কারণ ওইখান থেকে মেইনলি আন্দোলনটা হয়েছিল। তো কোশ্চেন আসলে এটা না আসতে পারে এরকম করে যে রাশিয়ার যে রুশ বিপ্লব হয়েছিল, যেটা মেইন কেন্দ্র বা যেখান থেকে আন্দোলনটা শুরু হয়ে যায়, যাত্রা শুরু হয়, এটা আসলে কোথায় ছিল? রাজধানী যেটা ছিল সেখানেই তো হবে, তাই না? এটা আমরা আনসার করি। আচ্ছা, যাই হোক, এটা আমরা একটু আনসার করি। কোটলাস, পেট্রোগ্রাড, ফলগাদা, সুরশুভ, এটার মধ্যে একটাই হবে, ওই একটা আমরা অনেকবার পড়ছি। যাই হোক, আপনারা আনসার করেন, তারপরে আমি এটা শেষ করে দেবো। জি, নটরডেম স্কুল, আমি ওটাই বললাম আর কি, এনডিএস নটরডেম স্কুল। আচ্ছা, সি সি ওহিউল্লাহ, উর্মি, তারপরে স্বর্ণা আক্তার, পেট্রোগার্ড পেট্রোগার্ড পেট্রোগার্ড। ওকে, রাশিয়ার বর্তমান রাজধানীর নাম কি? বর্তমান রাজধানীর নাম কি? এটা একটু বলো তো, বর্তমান রাজধানীর নাম কি? রাশিয়ার বর্তমান রাজধানীর নাম কি? এটা আমরা একটু বলবো, তাহলে আমরা আপাতত শেষ করে দিতে পারবো আমাদের এইটা। দেন হয়তোবা ইউরোপের পার্ট 2 যেটা আছে সেখান থেকে এমসিকিউ সলভ করতে পারি, না হলে আমরা আফ্রিকা বা সামথিং এই জায়গাগুলোতে সলভ করতে পারি। আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই বিষয়টা, বিষয়টা জানিয়ে দেওয়া হবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। ওকে, এখানে আমরা দেখতে পারতেছি। আচ্ছা, ওকে, আমরা এটা কি আনসার করছি সবাই? না, পেট্রোগ্রাড, পেট্রোগ্রাড ওইটা। আর বর্তমানে কোনটা? বর্তমানে কোনটা? মস্কো, মস্কো, হ্যাঁ, বর্তমানে কি? বর্তমানে হইলো মস্কো, মস্কো হইলো বর্তমানে। ওকে, আর ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেন, ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম কিন্তু মাঝে মধ্যেই যখন যুদ্ধ বা বিভিন্ন খবর প্রকাশ করা হয় তখন কিন্তু দেশের নাম না বলে বলা হয় রাজধানীর নাম। যে এই ঘোষণা দিল ঢাকা, এইটা বললো দিল্লি, এখানে বলা হয়েছে এরকম করে। তারপরে কিয়েভ থেকে, মস্কো থেকে, এরকম বলা হয় আর কি, দেশের নাম উল্লেখ না করে এটা বলা হয় মস্কো। আর ইউক্রেনের কোথায়? ইউক্রেনটা বলি আমরা। ফেসবুকে যে লেখাটা ওঠে না এক্সট্রা, ওইটা ওই যে কি জানি ক্যাপশন আছে, ওইটা অফ করে দিলে এটা ঠিক হয়ে যাবে, ওটাই করে নিয়ে। না, যদিও আমার এখানে লেখা উঠতেছে, আমি ফোনে দেখতেছি এখানে। আচ্ছা, কিয়েভ, কিয়েভ, ইউক্রেনের রাজধানী কোথায়? ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ। ইউক্রেনের রাজধানী কোথায়? ইউক্রেনের রাজধানী হইলো কিয়েভ। আচ্ছা, আপাতত আমাদের এই পর্যন্তই আজকে ছিল। আর এখানে সবগুলো আনসার দেওয়া আছে, 1215, তারপরে ডাব্লিউ হবে, বি না, গ্লাডস্টোন, ইংল্যান্ড, ইউরো, সক্রেটিস, প্লেটো, গ্রিস, অ্যারিস্টটল, প্রিস্টিনা, বুলগেরিয়া, কৃষ্ণ, তার কৃষ্ণ সাগর আর কি, বলশেভিক পার্টি, ইলিস লেনিন, 6 বছর, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, তারপরে এখানে পেট্রোগার্ড, সবকিছু আনসার দেওয়া আছে। যদি কোনোটা মিস্টেক মনে হয়, আনসার এখানে তো সাজানো আছে, যদি মিস্টেক মনে হয় তখন ক্লাসটা দেখে নেবেন বা আমাকে ইনবক্সে নক দেবেন, তাহলেই হয়ে যাবে। কিয়েভ, হ্যাঁ ঠিক আছে ওইটা। আশা করি তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। নেক্সট হয়তো বা এটার পার্ট 2 বা আফ্রিকার উপর আমরা আলোচনা করব। তো আপনারা আপাতত আন্তর্জাতিক বিষয় বলেছে, দেশ সম্পর্কিত তথ্যগুলো রয়েছে, এখানকার যে ব্যক্তিগুলো রয়েছে এনাদের তথ্যগুলো ভালোভাবে আপাতত আপনারা পড়তে থাকেন, ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। আর কিছুক্ষণ পর আপনাদের আবার আর একটা ক্লাস হবে, সেখানে আপনারা জয়েন করিয়েন সবাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। এটা রুটিন দেওয়া হবে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ যেটা আছে না, জিকে আলটিমেট টেলিগ্রাম গ্রুপ, ওইখানে আপনি জয়েন হয়ে থাকবেন। বা এই পেজে নক দিয়ে বলবেন যে আমি লাইভ ক্লাসের রেগুলার ইয়েটা পেতে চাই আর কি, নোটিফিকেশন পেতে চাই, কোন গ্রুপে জয়েন হইলে আমি এটা পাবো, তখন একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, ওই গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন, ওখানে হলে পেয়ে যাবেন। না না, পেইড ক্লাস কেন ফেসবুকে হবে? পেইড ক্লাস ফেসবুকে হবে না, পেইড ক্লাস ইউটিউব সিক্রেট লাইভে হবে। আর আমাদের এখন যে ক্লাসটা হচ্ছে এটা হইলো আমাদের সবার জন্য উন্মুক্ত আর কি। আচ্ছা, তাহলে আমরা আপাতত এই পর্যন্তই শেষ করে দিলাম, আসসালামু আলাইকুম।